বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আমাদের যে রিভিশন ক্লাস আমরা করতেছি দণ্ডবিধির দ্বিতীয় ক্লাস, এবং আজই আমরা চেষ্টা করব দণ্ডবিধি শেষ করার। তো তার আগে দণ্ডবিধি আসলে কতটুকু পড়লে দুইটার মধ্যে একটা কমন পড়বে আর কি। একটা জিনিস খেয়াল করবেন যে নিন্দনীয় নরহত্যা এবং খুন, এখান থেকে প্রশ্ন একটা আসবে আসবে এন্ড আসবে, তাতে সমস্যামূলক প্রশ্ন আসুক আর অন্য কিছু আসুক, এবং এটা সলভ করতে গেলে এই নিন্দনীয় নরহত্যা খুনের সাথে সাথে জেনারেল এক্সেপশনের ধারাও লাগবে। বুঝতে পারছেন? তাহলে সেই হিসেবে আপনি যদি দণ্ডবিধিতে 76 থেকে 106 সাথে প্ররোচনা মানে 107 থেকে 117, তাহলে 76 থেকে হলো 117, বুঝছেন? আর হলো এই 299 থেকে আপনি মোটামুটি 309 পর্যন্ত, 299 থেকে 309, আর একটু পড়তে হবে 378 থেকে 420। খুব বেশি না, আমি বলি দেখেন 376 থেকে 117, এই যে এক অংশ। আর এক অংশ হলো আপনার 299 থেকে 309, 309। আর এক অংশ হলো 378 থেকে 420, 378 থেকে 420। এতটুকু যদি ভালো করে দেখেন, আল্লাহর রহমতে এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়া যাবে। বুঝতে পারছেন? আমি তো আর প্রশ্ন করতে না, আমি আমার ধারণা মাফিক বলতে পারি সাধারণত এখান থেকে দণ্ডবিধির যে প্রশ্ন আসে এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন ইনশাল্লাহ। বাট তার মানে যে শুধু এইটুক দেখে যাবেন বিষয়টা কিন্তু তা না। আর একটা কথা, আমি আপনাদের অধিকাংশ অনলাইন ক্লাস, অনলাইনে তো সকল খাতা এখনো দেখি নাই, একবারে রেজাল্ট পেয়ে যাবেন। অনলাইন অফলাইনের দণ্ডবিধির কিছু কিছু লোকের পার্থক্যগুলো লেখা দেখে আমি হতাশ। আমাদের মডেল টেস্ট 2 এ দণ্ডবিধিতে অনেকগুলো পার্থক্য আসছে না? মোট 5টা পার্থক্য আসছে, এবং 5টায় ধরেন 25 মার্ক। তাহলে পার্থক্যগুলো আপনারা অনেকে লিখতে পারেন নাই, এক দুইটা লিখে শেষ, বা শুধু সংজ্ঞা দিচ্ছেন শেষ, কিন্তু পার্থক্য কিন্তু আপনার এই মার্ক তোলার হাতিয়ার। বুঝছেন? পার্থক্য যে কোনো অপরাধের সাথে যে কোনো অপরাধ সংজ্ঞাগত হয়, ধারাগত হয়, উদাহরণগত হয়, ইংরেজি প্রতিশব্দগত হয়, শাস্তিগত হয়, একটির ক্ষেত্রে অপরটি হয়, লঘুতর গুরুতর হয়, তারপরে অপরাধের প্রকৃতি, সম্পত্তির প্রকৃতি, এটা স্থাবর সম্পত্তি, এটা অস্থাবর, এইগুলা করলেই তো 5টার বেশি হয়ে যায়। আপনার পার্থক্য লেখার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট আপনার পার্থক্য 2 মার্কের আসুক আর 5 মার্কের আসুক, পার্থক্য একটার সাথে আরেকটা বললে অ্যাটলিস্ট কয়টা লিখতে হবে? 5টা। 5টার কম লেখা কোনো ক্রমেই যাবে না। বুঝতে পারছেন? এবং পার্থক্য কিন্তু আপনাদের আসবে আসবে আসবে। এই যে দণ্ডবিধিতে আপনি পার্থক্য ইনশাল্লাহ পাবেন। তো এজন্য আসেন আমরা 5-এর এতে কি আছে এটা একটু দেখি, যে অপরাধমূলক নরহত্যা, কালপেবল হোমিসাইড এবং খুন কাকে বলে। তাহলে নিন্দনীয় নরহত্যার খুন কাকে বলে, আর হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা মানে হলো খুন, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর হত্যার পর্যায়ভুক্ত নয়, হত্যার পর্যায়ভুক্ত নয় মানে হলো যেটা খুন না, নিন্দনীয় নরহত্যা। এই দুইটার ভিতরে পার্থক্য আলোচনা করতে বলছে। এটা প্লাস এই যে কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় এবং কখন খুন হিসেবে গণ্য হয় না, এটা। সো আমরা এখানে যে জিনিসটা আমাদের প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে, আপনি একেবারেই আমরা চলে আসি এই আপনার 21 নাম্বার পেজে, যদি আসেন 21 নাম্বার পেজে, যে আমরা যখন প্রিলি দিছিলাম, প্রিলিতে বলছিলাম যে এই নিন্দনীয় নরহত্যা এবং খুন থেকে একটা প্রশ্ন পাবেন, এবং ওর উত্তর কিন্তু দুইটার একটা, ভাই খুন নাইলে নিন্দনীয় নরহত্যা। যদিও অপশনে 4টে থাকবে কিন্তু উত্তর হবে দুইটার যে কোনো একটা, এবং প্রশ্ন কিন্তু আসছে। তো লিখিততেও এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসবে, যে জায়গা খুন হয়েছে নাকি নিন্দনীয় নরহত্যা হয়েছে। তো এইগুলা সলভ করতে গেলে আমার জেনারেল এক্সেপশনের ধারা লাগবে, আমার ওই যে আত্মহত্যা আত্মরক্ষার অধিকারের ধারা লাগতে পারে, তারপরে 300 ধারার ধারা লাগতে পারে। যাই হোক,
আমরা প্রথমে এই জায়গা যা লেখা থাকুক না কেন আমি একটু মুখে মুখে যদি বলি যে নরহত্যা কাকে বলে। একজন, তার আগে শুনে রাখেন, নর শব্দের দুইটা অর্থ, একটা হলো মানুষ আর একটা হলো পুরুষ। তো এখানে নরহত্যা বলতে মানুষ হত্যাকেই বোঝাইছে, এবং সেই মানুষটা পুরুষ হইতে পারে, নারীও হতে পারে। নরহত্যা কাকে বলে? যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করে, সেটাই হলো নরহত্যা। এখন ওই হত্যাটা সে আপনার ইচ্ছা করে করুক বা দুর্ঘটনাবশত করুক বা আইন অনুসারে করুক, যাই করুক না কেন, এটা কি? নরহত্যা। এখন এই নরহত্যাটা হচ্ছে দুই প্রকার। একটা হলো আপনার আইনগত নরহত্যা, আর একটা হচ্ছে অপরাধমূলক বা নিন্দনীয় নরহত্যা। এখন যদি বলেন স্যার আইনগত নরহত্যা কি? যে নরহত্যা করলে আইন আপনাকে সমর্থন করে, মানে যে নরহত্যার ফলে আপনার কোনো শাস্তি হবে না, সেটা বলে আইনগত নরহত্যা। আইনগত নরহত্যা কি? জল্লাদ ফাঁসি কার্যকর করছে, এটা হলো আইনগত নরহত্যা। এখন চলে আসে নিন্দনীয় নরহত্যা কি? নিন্দনীয় নরহত্যা হলো আইনগত নরহত্যা ছাড়া যে নরহত্যা করলে শাস্তির ব্যবস্থা আছে, অর্থাৎ আইন যে নরহত্যাকে সমর্থন করে না, সেটাকেই বলে নিন্দনীয় নরহত্যা। সো কেমনে? আমি একজনকে পরিকল্পনা করে হত্যা করি আর পরিকল্পনা ছাড়া করি, হত্যা করার উদ্দেশ্য নিয়ে করি আর উদ্দেশ্য ছাড়া করি, দুর্ঘটনা বশত করি, রাগের বশবর্তী হয়ে করি আর তর্কাতর্কি করে করি, যেভাবেই করি না কেন, এটারে বলে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা। এই নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিয়েছে আমাদের দণ্ডবিধির 299 ধারায়। কত ধারা? 299 ধারা। এবং এই নিন্দনীয় নরহত্যার শাস্তি আলোচনা করছে 304 ধারা। 304 ধারা। তাহলে আপনি আপাতত মাথায় রাখবেন যে খুন কি জিনিস এটা আমি জানি না, আমি জানি কি নিন্দনীয় নরহত্যা আর আইনগত নরহত্যা। আমার চারপাশে যত হত্যা আছে, হয় সেটা আইনগত নরহত্যা, না হলে কি নিন্দনীয় নরহত্যা। জল্লাদ ফাঁসি কার্যকর করছে, আইনগত নরহত্যা। আর এই যে গতকাল আপনার একজন আর একজনের ধরেন হত্যা করছে, একজন আর একজনের ইচ্ছা করে গাড়ি চাপা দিয়া মারছে, এগুলা সব কি নিন্দনীয় নরহত্যা। তাতে সে পরিকল্পনা করে করুক আর তাৎক্ষণিকভাবে রাগের বশবর্তী করুক, সবই নিন্দনীয় নরহত্যা। এখন প্রশ্ন হলো যে স্যার নিন্দনীয় নরহত্যা তাইলে কখন খুন বলে গণ্য হবে বা কখন খুন বলে গণ্য হবে না? তো এই ব্যাখ্যাটা প্রদান করছে আমাদের দণ্ডবিধির 300 ধারায়। কত ধারায়? 300 ধারায়। 300 ধারার দুইটা ভাগ, প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ বলে ব্যতিক্রম অংশ। 300 ধারার প্রথম ভাগে 4টা অনুচ্ছেদ আছে। যে কোনো নিন্দনীয় নরহত্যার সাথে আমরা এই 4টা অনুচ্ছেদের যে কোনো একটা যদি মিলে যায়, তাহলে এই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। অর্থাৎ 300 ধারার যে প্রথম অংশ, এই অংশের টাইটেল হলো যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। কয়টা অনুচ্ছেদ? 4টা। আর 300 ধারার যে দ্বিতীয় অংশ, এটা বলে ব্যতিক্রম অংশ। এই ব্যতিক্রম অংশে ব্যতিক্রম আছে 5টা। এই 5টা ক্ষেত্রে বলছে যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তাহলে আমরা প্রথমে চলে আসি 300 ধারার প্রথম অংশের প্রথম অনুচ্ছেদ। প্রথম অংশের প্রথম অনুচ্ছেদ দেখেন, অনুচ্ছেদ 1, অভিপ্রায় বা ইন্টেনশন। আপনি যদি কোনো নিন্দনীয় নরহত্যা অভিপ্রায় নিয়ে করেন, অভিপ্রায় মানে হলো পূর্ব পরিকল্পনা, মেন্স রিয়া। যদি কোনো নিন্দনীয় নরহত্যা আপনি অভিপ্রায় নিয়ে করেন, তাহলে সেটা হয়ে যাবে কি খুন। প্রথমত নিন্দনীয় নরহত্যা যেহেতু অভিপ্রায় নিয়ে করছে, পরে সেটা হয়ে যাচ্ছে কি খুন। ধরেন ডোনাল্ড ট্রাম্পকে যে লোক ওই যে সমাবেশের মধ্যে গুলি করছিল, সেটা একটা পরিকল্পনা নিয়েই এসেছিল। ওই গুলিতে যদি ডোনাল্ড ট্রাম্প মারা যেতেন, তাহলে প্রথমত সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, পরে সেটা পরিণত হচ্ছে কিসে? খুনে। তাহলে প্রথম অনুচ্ছেদ শেষ, আমাদের বিস্তারিত পড়ার সুযোগ নাই। এখন আমি আপনাদের জাস্ট ধরাই দিচ্ছি, বিস্তারিত তো আপনি বাসায় গিয়ে দেখবেন। তাহলে প্রথম অনুচ্ছেদ কি? অভিপ্রায়। ওকে। দ্বিতীয় অনুচ্ছেদ জ্ঞান বা নলেজ। জ্ঞান বা নলেজ, এটা বেশ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন 3 ধরনের হতে পারে। জ্ঞান বা নলেজ মানে কি? আপনি একজনকে এমন জ্ঞান নিয়ে আঘাত করছেন, আপনি জানেন যে এই আঘাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং সে মারা গেছে। যেহেতু জ্ঞান নিয়ে করছেন,
এবং সে মারা গেছে, প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরে সেটা খুন। আর আপনি জ্ঞান ছাড়া আঘাত করছেন, আপনি জানতেন না যে এই আঘাত তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট না, বাট তারপরে ওই লোক মারা গেছে, তাহলে সেটা খুন হবে না। কেমনে? এখানে মোট 3টা উদাহরণ, একটা উদাহরণ বাট আমরা ত্রিমাত্রিক বুঝতে হবে আমার। শুনেন, ধরেন একজন লোক একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমাদের বিকাশ সাহেব জানে যে ওই লোককে যদি হালকা একটা থাপ্পড়ও দেয়া হয় ওই লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে, বাট একটা থাপ্পড়ে কি কারো মারা যাওয়ার কথা? বিকাশ সাহেব জানতো যে থাপ্পড়ে ওর মারা যাওয়ার সম্ভাবনা আছে, বিকাশ থাপ্পড় দিছে, ওই লোক মারা গেছে। প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরে সেটা খুন। কেন খুন? কারণ জ্ঞান নিয়ে কাজটা করছে, বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে ওই লোক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বিকাশ জানে না এবং বিকাশ থাপ্পড় দিছে, থাপ্পড়ে মারা গেছে, কিন্তু থাপ্পড়ে তো মারা যাওয়ার কথা না, তাহলে এটা নিন্দনীয় নরহত্যাই হবে, এটা খুন হবে না। তাহলে কি পার্থক্য আমরা বুঝলাম? জ্ঞান নিয়ে করলে খুন, আর জ্ঞান ছাড়া করলে নিন্দনীয়। সেম উদাহরণ আর একটা, যে বিকাশ জানে না ও যে ওই লোক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু বিকাশ এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য ওই আঘাত যথেষ্ট, এবং ওই লোক ঠিকই মারা গেছে, তাহলে এটাও প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরে সেটা খুন, পরে সেটা খুন। তাহলে 3টা, জ্ঞান নিয়ে আঘাত করছেন, হালকা আঘাত, মারা গেছে, খুন। জ্ঞান নিয়ে জ্ঞান ছাড়া হালকা আঘাত করছে, মারা গেছে, খুন হবে না, নিন্দনীয় নরহত্যা। জ্ঞান নিয়ে আঘাত, জ্ঞান থাক বা না থাক, এমন আঘাত করছেন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, এটাও কি হবে? খুন। আগে এই জায়গা থাকেন। তো তাহলে আমার মনে রাখতে হবে, প্রথম অনুচ্ছেদ কি? অভিপ্রায়। দ্বিতীয় অনুচ্ছেদ কি? জ্ঞান। তৃতীয় অনুচ্ছেদে আমরা চলে আসি, নেচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি। মানে আপনি একজনকে এমন আঘাত করছেন যে তরবারি একেবারে এক জায়গাতে ঢুকাইয়া আর এক জায়গাতে বের করছেন, পেটের এক পাশ দিয়ে ঢুকাই আর এক পাশ দিয়ে বের করছেন। এখন এই নেচার অফ ইনজুরি এমন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যাবেই, এই আঘাতে একজন মানুষ মারা যাবেই, তাহলে এটা নিন্দনীয় নরহত্যা কি হিসেবে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে। হ্যামার, যে যেটা দিয়ে বড় হ্যামার দিয়ে যে ই করে আপনার যে রড টট কাটে বা ই করে, আপনি ওই হ্যামার দিয়ে একজনের মাথায় মারছেন, তাহলে নেচার অফ ইনজুরি কি? এটা মারলেই তো মারা যাওয়া যথেষ্ট, কি হয়েছে? খুন। তাহলে প্রথম অনুচ্ছেদ অভিপ্রায়, দ্বিতীয় অনুচ্ছেদ জ্ঞান, তৃতীয় অনুচ্ছেদ কি? আঘাতের প্রকৃতি। আমরা চলে আসি চতুর্থ অনুচ্ছেদ, আসন্ন বিপজ্জনক কাণ্ড, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। ভাই এই চতুর্থ অনুচ্ছেদ, এটা হলো আপনার কোনো সুনির্দিষ্ট অভিপ্রায় নাই, কাউরে হত্যা করার অভিপ্রায় নাই, বাট আপনি এমন একটা কার্য করেছেন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। জনতার উপরে আপনি গুলি চালাইছেন, আপনার নতুন বন্দুক কিনছেন টেস্ট করার জন্য যে গুলিতে বন্দুকে কাজ হয় কিনা। এখন নির্দিষ্ট কোনো মানুষ আপনি তাক করেন নাই, কিন্তু জনতার উপর যদি গুলি চালাই মানুষ মারা যাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখানে সুনির্দিষ্ট কাউকে হত্যার অভিপ্রায় না থাকলেও এটা কি হিসেবে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে, বুঝছেন? আপনি বোমা একটা বানাইয়া ওই বাজারে এক জায়গা ফাটাইছেন যে বোমায় কেমন ক্ষয়ক্ষতি হয় দেখার জন্য, কিন্তু কোন নির্দিষ্ট মানুষের অভিপ্রায় আপনার ছিল না, বলেন তো খুন হবে কিনা? খুন হবে, অভিপ্রায় যদি নাও থাকে, কারণ এটা এমন একটা বিপজ্জনক কার্য যার একমাত্র ফলাফল হচ্ছে কি? মৃত্যু। আপনি এই আপনারা এই যে আমাদের খানলো একাডেমি দেখা গেল একজন ইয়ার কি করে এই 5তলার ছাদ থেকে ঠেলা দিচ্ছেন যে ওর তো বডি শডি ভালো আছে, মনে হয় কিছু হবে না, ইয়ার কি করে ঠেলা দিচ্ছেন, নিচে পড়ে মারা গেছে। এখন যদি আসলেই ওরে হত্যা করার অভিপ্রায় আপনার ছিল না, বলেন তো এটা খুন হবে কিনা? খুন হবে। কেন খুন হবে? কারণ এটা এমন একটা বিপজ্জনক কার্য যার একমাত্র ফলাফল কি? মৃত্যু। তাহলে আপনার চারপাশের যে কোনো নিন্দনীয় নরহত্যার সাথে এই 300 ধারার প্রথম অংশের যদি 4টা অনুচ্ছেদ মিলে যায়, 4টা অনুচ্ছেদই হুবহু মিলা লাগবে বিষয়টা তা না, একটা মিলতে পারে, 2টা মিলতে পারে, 3টা মিলতে পারে, 4টাও মিলতে পারে, তখন এটা হয়ে যাবে কি? খুন। বুঝেছেন?
আচ্ছা, আমরা চলে আসি 300 ধারার দ্বিতীয় ভাগ বা ব্যতিক্রম অংশ। এখানে 300 ধারার দ্বিতীয় ভাগে ব্যতিক্রম আছে 5টা। এই 5টা ব্যতিক্রমের সাথে যদি মিলে যায় তাহলে সেটা আর খুন হবে না। তো প্রথম যেটা, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। অনেকে আকস্মিক পড়েন, আকস্মিক পড়বেন, গ্রীষ্ম পড়া যাবে না, পদ্মা পড়া যাবে না, আকস্মিক। আবার যদি আপনার বাড়ি ভারত হতো, সংস্কৃত ভাষায় হিন্দিতে বললে তারা আবার আকস্মিক বলতো। আচ্ছা দেখেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া একজন এমন আঘাত করছেন, সে মারা গেছে। এখন মূল কথা হলো, এটা আপনার আগে থেকে পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ইনস্ট্যান্ট হইতে পারে। ইনস্ট্যান্ট মানে হলো, আপনি যে হয় না মাঝে মাঝে দুইজনের মধ্যে এমন একটা বাজে কথা বলছে, রাগ হয়ে একেবারে দিছে এমন ঘুষি, এক ঘুষিতে মারা গেছে। এখন যদি বলেন স্যার ঘুষিতে মারা যায় কিনা, যায়। আমাদের ধর্মে আছে, হযরত মুসা আলাইহিস সালাম উনি একজনের ঘুষি দিয়েছে, এক ঘুষিতে মারা গেছে। তাহলে এই জায়গাতে উনি ওই কাজটা তো ইচ্ছে করে, মানে উনি তো ঘুষিতে তো নরমালি মারা যাওয়ার কথা না, কিন্তু ঘুষিতে মারা গেছে, এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা, এটা খুন হবে। তবে এই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, প্রথম ব্যতিক্রমের আবার 3টে ব্যতিক্রম আছে, যে আপনি এই জায়গায় উত্তেজনা থাকলেও সেটা খুনই হবে। উত্তেজনা থাকলেও কি হবে? খুন হবে। তো সেটা কি? আপনি কি একটা জিনিস বুঝেন, এই জিনিসগুলো যদি আপনি মনে মনে এই 4টা পয়েন্ট মুখস্থ না, যদি মনে রাখতে পারেন, তাহলে এই লাইন বাই লাইন মুখস্থ করে লিখতে হবে। আমি পয়েন্টগুলো মনে রেখে আমি আমার ভাষায় লিখে দেবো, হয় কিনা বলেন? তাহলে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ব্যতিক্রম আছে আবার কয়টা? 3টা। প্রথম যেটা, যদি আপনি উত্তেজনারে অজুহাত হিসেবে দেখান, উত্তেজনারে অজুহাত হিসেবে দেখান। ওই যে আমাদের এই জায়গার উদাহরণ যদি পড়েন, যে এই জায়গা মোটামুটি হেলাল আর ওয়াসিম, এরা দুইজন বেঞ্চে বসা নিয়ে প্রায় ওনাদের মধ্যে হাতাহাতি বেশি কথা বলা বলি হয়। এখন হেলাল পরিকল্পনা করে আসছে যে আজকে খালি বসাই নিয়ে আমারে কিছু বলুক, আমি আর হালকা একটু কুচাবো, আমারে খালি একটু বলুক, আজকে রাগ হয়ে অসীম রে হত্যা করব। তাহলে এই জায়গায় হেলাল যদি অসীম রে হত্যা করে, এটা খুনই হবে। কেন? উত্তেজনারে আপনি অজুহাত হিসেবে দেখাচ্ছেন, উত্তেজনারে অজুহাত হিসেবে দেখান। তাহলে উত্তেজনারে অজুহাত হিসেবে দেখালে কি হবে? খুন। প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম যেটা, সরকারি কর্মকর্তা যতই আপনার উত্তেজনা দেখ না কেন, তারে যদি আপনি মারেন, খুনই হবে। বইতে আছে, বিচারক বলছে সাক্ষীরে যে আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। এখন সাক্ষী বিচারকরে মেরে ফেলছে। এখন অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে, স্যার সাক্ষী তো বেশ দূরেই থাকে, বিচারকরে আবার মারবে কিভাবে? যে কোনো কায়দায় হোক, ধরেন তার পকেটে পিস্তল ছিল, অথবা সে লাফ দিয়ে গলায় কামড় দিয়ে মেরে ফেলছে, যে কোনো ভাবে হোক, বুঝতে পারছেন? তো সরকারি কর্মকর্তা আপনার উত্তেজনা দিলে কি হবে? তারে যদি মারেন, পুলিশ আপনারে গ্রেফতার করতে আসে, পুলিশ আপনার একটা গালাগালি দিছে যে অমুকের বাচ্চা তুই অপরাধ করছিস, তোরে গ্রেফতার করে নিয়ে যাবো, পুলিশের কথা শুনে আপনি তারে হত্যা করলে, কি হবে? খুন। সরকারি কর্মকর্তা যদি উত্তেজনা দিয়ে থাকে, তাহলে কি হবে? খুন। এবং 3 নাম্বার যেটা, সেটা হলো বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কেউ আপনারে উত্তেজনা দেয়। বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে মানে, আপনি প্রথমে একজনকে আঘাত করছেন, আঘাত করার পর সে আবার আপনারে পাল্টা আঘাত করছে আত্মরক্ষার অধিকার প্রয়োগে। আমরা জানি যদি আপনি কাউরে আঘাত করেন, তাহলে তার অধিকার আছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের। এখন সে আত্মরক্ষার অধিকার কেন প্রয়োগ করলো? যে তোরে থাবা দিছি, তুই চুপ করে থাবা খাবি, তুই আবার মুখে মুখে উত্তর দিচ্ছিস বা থাবা আবার ঠেকাইছিস, কত বড় সাহস! এইটুকে রাগ হয়ে তার এবার আপনি মেরে ফেলছেন, এটা খুন হবে। বুঝছেন? তাহলে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে জায়গা 3টা হয়েছে, 3টা। আমি আঘাত করছি, ও পাল্টা আঘাত করছে, তারপরে আমি আবার আঘাত করে ওরে মেরে ফেলছি, এটা খুন। বুঝেন কিনা? কিন্তু যদি আমি আঘাত করছি, আমার আঘাতে ও উত্তেজিত হয়ে আমার মেরে ফেলছে, তাহলে এটা তো নিন্দনীয় নরহত্যা। তো তাহলে আমরা মনে রাখবো, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন এর ব্যতিক্রম আছে কয়টা? 3টা। গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের উত্তেজনা হিসেবে দেখানো যাবে না, অজুহাত হিসেবে দেখানো যাবে না। সরকারি কর্মকর্তারে হত্যা করলে খুন হবে। আর আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি উত্তেজনা দিয়ে থাকে, সেটাও কি হবে? খুন হবে।
বুঝছেন? আমরা চলে এসেছি দ্বিতীয় ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রমে বলছে যে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কেউ সরল বিশ্বাসে আরেকজনকে হত্যা করে। এখন আবার বলতে পারেন স্যার বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে আবার কেমনে মারে? হ্যাঁ মারে, এ জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে। কেমনে? ধরেন আপনার একজন চাবুক দিয়ে মারতে আসছে, চাবুক দিয়ে মারতে আসছে, আপনি তারে প্রথমে চাবুক দিয়ে মারতে আসছে, তারে আপনি একটা গুলি করছেন। যে চাবুক দিয়ে মারতে আসছে ওই চাবুক দিয়ে মারলে আপনার গুরুতর আঘাতের আশঙ্কা ধরেন ছিল, এবং তারে আপনি গুলি করছেন বা চাপাতি দিয়ে একটা কোপ দিয়েছেন, তাহলে এই পর্যন্ত আপনার কোনো অপরাধ হয় নাই। কিন্তু তারপরে আপনি আবার তারে মারতে আসছেন। বিষয়টা এরকম না হয়ে এরকম দিলে ভালো হইতো, ধরেন আপনি তারে আপনারে ভয় দেখাইছে, আপনারে ওই ওই চাপাতি দিয়ে কোপাইছে, চাপাতি দিয়ে আপনার এক কোপ দিছে। এক কোপ দেওয়ার পরে আমরা তো জানি যে আমার যদি কেউ মৃত্যু ঘটায় তার মৃত্যু ঘটানোর অধিকার আমার আছে। আমারে চাপাতি দিয়ে কোপ দিছে, কোপ দিতে গেছে, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগে তার একটা গুলি করছি। এই গুলি পর্যন্ত আমার কোনো অপরাধ হয় নাই, কিন্তু ওই গুলি খেয়েও মরে নাই, গুলি খেয়েও নড়াচড়া করতেছে। এখন আমি সরল বিশ্বাসে আবার গুলি আরেকটা করছি, যে ও তো ভাব তো ভালো না, আমারও তো ওই জায়গা শেষ করে ফেলাবে। দ্বিতীয় গুলি করার পর ওই লোক মারা গেছে। তাহলে এই প্রথম গুলি পর্যন্ত কি হয় নাই? অপরাধ হয় নাই। দ্বিতীয় গুলিতে কি হয়েছে? আর সে মানে মানে নিন্দনীয় নরহত্যা হয়েছে। তার যে আত্মরক্ষার অধিকার ছিল সেটা সে অতিক্রম করে, আত্মরক্ষার অধিকার কি অতিক্রম করে করছে, তাই এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। আমরা চলে আসি তৃতীয় ব্যতিক্রম। সরকারি কর্মকর্তার উপর যে দায়িত্ব আছে, কোন সরকারি কর্মকর্তা যদি সেটা লঙ্ঘন করে তাহলে এটা খুন হবে না, এটা হবে নিন্দনীয় নরহত্যা। আপনারা জানেন আমাদের ফৌজদারি কার্যবিধি 46 ধারায় আছে, পুলিশ আসামিরে গ্রেফতার করার ক্ষেত্রে যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। আসামি যদি আপোষে ধরা দেয় তাহলে ধরে নিয়ে গেল, এখন আসামি উল্টা মারপিটের, আসামি দৌড় দিছে, এখন পুলিশ ধরেন ওর একটা ধাক্কা দিছে, ওই ধাক্কা খেয়ে ও পড়ে মারা গেছে। এখন পুলিশের যে আত্মরক্ষা, পুলিশের যে ক্ষমতা ছিল বা পুলিশের কাছ থেকে সে পালাচ্ছে, এখন আমরা জানি যে পুলিশের গুলি করার অধিকার আছে যদি সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয়। তো ধরেন সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ না, ওটা ছিল 10 বছর কারাদণ্ডযোগ্য অপরাধ। পুলিশ গুলি করছে ওর পায়ে, কিন্তু পায়ের একটা বিশেষ ধমনীতে গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণে ওই লোক মারা গেছে, কিন্তু পুলিশের কিন্তু ওরে হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু তারপরে ওই লোক মারা গেছে। তাহলে সরকারি কর্মকর্তা যে পুলিশ, তার উপর অর্পিত দায়িত্ব অতিক্রম করে এই হত্যাটা করছে, তো এটা খুন হবে না, এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। আমরা চলে আসি চতুর্থ ব্যতিক্রম বা আকস্মিক কলহ, সাডেন ফাইট। এই শুনেন, বাস্তবে প্রথম আর চতুর্থ ব্যতিক্রম মানে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, সাডেন ফাইট একই রকম মনে হয়, বাট এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। ধরেন আপনাদের মধ্যে হঠাৎ করে একজন আর একজনকে একটা বাজে কথা বলছে, রাগ হয়ে একজন আর একজনকে এমন আঘাত করছে ওই মুহূর্তে সে মারা গেছে, এটা হলো প্রথম ব্যতিক্রম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আর আপনাদের মাঝে ফুটবল বিশ্বকাপ চলাকালে প্রায়ই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্কাতর্কি হয়, এক জায়গায় চার দোকানে বসলে প্রায় তর্কাতর্কি হয়, এবং এই প্রেক্ষাপটে হঠাৎ একদিন তর্কাতর্কি লেগে একজন আর একজনকে মেরে ফেলছে, এটাই হচ্ছে আপনার আকস্মিক কলহ। আকস্মিক কলহ। তাহলে আকস্মিক কলহের বশবর্তী হয়েও যদি একজন আর একজনকে হত্যা করে সেটা কি হবে না? খুন হবে না, কি হবে? নিন্দনীয় নরহত্যা। এবং সবশেষে যেটা আছে পঞ্চম ব্যতিক্রম, সম্মতি সহকারে মৃত্যু। সম্মতি সহকারে মৃত্যু। কত বছরের বেশি বয়স্ক ব্যক্তি? 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি আপনাকে সম্মতি দেয় তাহলে সেটা কি হবে? আপনি যদি তারে হত্যা করেন, আপনার যে অপরাধ হয় নাই তা না, আপনার অপরাধ হয়েছে আপনি নিন্দনীয় নরহত্যা করছেন। আর আপনার সম্মতি দিছে একজন 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, তারে যদি মারেন তাইলে কিন্তু খুন, যতই তার সম্মতি থাক। তাহলে এই জায়গা বলছে 18 বছরের কি বেশি, 18 বছরের বেশি। এখন এই দুইটা লিখে ধরেন আপনি প্রথমে লিখছেন যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, 300 ধারা 4টে অনুচ্ছেদ।
তারপরে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, 300 ধারার দ্বিতীয় অংশের কয়টা ব্যতিক্রম? 5টা। এটা লেখার পরে তারপরে বলবেন যে উপরের আলোচনা হতে বলা যায় যে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির হত্যা করে সেটা নিন্দনীয় নরহত্যা, কিন্তু নিন্দনীয় নরহত্যার এই ঘটনাটি যদি 300 ধারার প্রথম অংশের 4টা অনুচ্ছেদের কোনো একটা অংশের সাথে কি মিলে যায়, কেবল তখনই সেটা খুন হয়। অর্থাৎ সকল খুনই খুন হওয়ার আগে কি থাকে? নিন্দনীয় নরহত্যা। অর্থাৎ নিন্দনীয় নরহত্যার একটা গুরুতর প্রকৃতি হচ্ছে খুন। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, খুন হতেও পারে নাও পারে। তাহলে খুব সহজে আমরা এই নিন্দনীয় নরহত্যা এবং খুন সম্পর্কে আলোচনা করলাম, এবং এখানে ঝটপট কিছু ধারা দেখব যে ধারাগুলো আমাদের সমস্যামূলক প্রশ্ন সলভ করতে লাগবে। 301 ধারা, ভাই 301 ধারা অনেকে আপনারা লেখেন 301 ধারায় মামলা হয় না। আমাদের দণ্ডবিধিতে সকল ধারায় কিন্তু মামলা করা যায় না, জানেন? মামলা করা যায় শুধু কিসের দ্বারায়? শাস্তির দ্বারায়। সংজ্ঞার ধারায় মামলা করা যায় না। 301-এ বলছে কি, আপনি যদি একজনকে খুন করতে যান, যারে করতে গেছিলেন মারা গেছে আরেকজন, তাহলে আপনি খুনের দায়েই দণ্ডিত হবেন। 301-এই কথা বলতেছে। শাস্তি কিন্তু 302-এ, কিন্তু ব্যাখ্যাটা কততে? 301। আবার আপনি একজনকে গুরুতর উত্তেজিত হয়ে নিন্দনীয় নরহত্যা করতে গেছেন, কিন্তু ও মারা না গিয়ে মারা গেছে আরেকজন, তাহলেও আপনি নিন্দনীয় নরহত্যাই করছেন। শাস্তি 304-এ, ব্যাখ্যা বলছে 301-এ। বুঝেন নাই বোধহয়? ধরেন রবিউল সাহেব আর আমাদের মিলন, হঠাৎ এ জায়গায় কথা কাটাকাটি হয়েছে। এখন মিলন রবিউল সাহেবরে মারতে গেছে, রবিউল সাহেব একেবারে ওই চাইনিজ নায়কের মতো সরে গেছে, কিন্তু মাথায় লাগছে আমার বিকাশের, বিকাশ মারা গেছে। এখন এই পরিস্থিতিতে যদি রবিউল মারা যেত কি হতো? নিন্দনীয় নরহত্যা। আকস্মিক কলহ না, নিন্দনীয় নরহত্যা। মারা গেছে বিকাশ, তাহলে এটাও কি হবে? নিন্দনীয় নরহত্যা। ব্যাখ্যা হবে 301, শাস্তি কত? 304। কিন্তু যদি মিলন আগে থেকে পরিকল্পনা করতো যে রবিউলকে আমি হত্যা করবো, এবং রবিউলকে হত্যা করতে গিয়ে রবিউল সরে গেছে, গুলি লাগছে বিকাশের, রবিউল মারা গেলে খুন হতো। রবিউল মারা যায় নাই, বিকাশ মারা গেছে, এটাও কি হবে? খুন হবে। ব্যাখ্যা 301, শাস্তি কত? 302। তাহলে শুধু 301-এ মামলা করা যায়। এবং 301 নিয়ে আপনাদের প্রিলিত প্রশ্ন আসছে যে ট্রান্সফার অফ ম্যালিস, বিদ্বেষ হস্তান্তরের নীতি। বিদ্বেষ মানে মারতে চাইছিলাম একজনে, মরে গেছে আর একজন, তাহলে 301 মানেই কি সবসময় খুন? এটা খুন হতেও পারে, আবার কি নিন্দনীয় হত্যা হতে পারে। 301-এ মামলা করা যায় না। 303টা মনে রাখবো আমরা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউরে হত্যা করে তাহলে একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। 303। 303। আচ্ছা, আচ্ছা, দেখেন 304-এর ক, 304-এর কথা হচ্ছে আপনার অবহেলার ফলে মৃত্যু হয়েছে। এই অবহেলাটা করছে কে? ডাক্তার হতে পারে বা অন্য কোনো ব্যক্তি হতে পারে। ডাক্তার বা অন্য কোনো ব্যক্তির অবহেলার কারণে যদি মৃত্যু হয় সেটারে অবহেলাজনিত মৃত্যু বলে। এটা নিন্দনীয় নরহত্যাও না, এটা খুনও না। আবারও বলি, 304-এর কতে ধরেন ডাক্তার অপারেশন করে একজন মারা গেছে, এটা অবহেলাজনিত মৃত্যু, এটা নিন্দনীয় নরহত্যাও না, খুনও না। এই ক্ষেত্রে শাস্তি 5 বছর, এবং এটা আমলযোগ্য, জামিনযোগ্য বা আপোষ অযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। আর 304-এর খ যেটা, এটা হলো বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে, রাজপথে আপনি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কোনো যান চালাইছেন, অতঃপর মারা গেছে, সেই ক্ষেত্রে শাস্তি 3 বছর। তাহলে 304-এর কথা হলো এমনি অবহেলা, আর ড্রাইভারের অবহেলা 304-এর কত? কত বছর? 3 বছর। আমরা চলে আসি 305 ধারা। আপনি যদি 18 বছরের কম বয়স্ক কাউরে আত্মহত্যায় প্ররোচনা দেন এবং আত্মহত্যা যদি সংগঠিত হয়, তাহলে আপনার শাস্তি হইতে পারে সর্বোচ্চ কত? মৃত্যুদণ্ড। আর আপনি যদি প্রাপ্তবয়স্ক কাউরে আত্মহত্যার প্ররোচনা দেন এবং আত্মহত্যা করে, সেক্ষেত্রে শাস্তি হবে কত? 10 বছর। এই ধারাগুলো কিন্তু প্রশ্নের অংশ না, বাট আমাদের কি জানতে হবে। হ্যাঁ, ওখানে লেখা আছে। আমরা চলে আসি খুনের উদ্যোগ, অ্যাটেম্পট টু মার্ডার।
ভাই খুনের উদ্যোগ এ জায়গায় 3 প্রকার শাস্তি আছে। শুধু খুনের উদ্যোগ নিছেন, শাস্তি 10 বছর। খুনের উদ্যোগ নিছেন, আঘাত করছেন, শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। খুনের উদ্যোগ নিছেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং আঘাত করছেন, শাস্তি মৃত্যুদণ্ড। শুধু খুনের উদ্যোগ, কোনো আঘাত টাঘাত হয় নাই, 10 বছর। খুনের উদ্যোগ নিছেন, আঘাত করছেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুনের উদ্যোগ নিয়ে আঘাত করে, শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমরা চলে আসি 308, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, অ্যাটেম্পট টু কালপেবল হোমিসাইড। আপনি যদি নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেন, শাস্তি 3 বছর। আর উদ্যোগের ফলে যদি আঘাত হয়, শাস্তি 7 বছর। ওই যে মিলন নিন্দনীয় নরহত্যার উদ্যোগ করছে রবিউল সাহেব রে, রবিউল সাহেব সরে গেছে, কারো কিছু হয় নাই, মিলনের শাস্তি 3 বছর। আর রবিউল সাহেব মারা যায় না, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, মিলনের শাস্তি 7 বছর। তো ওই জায়গায় যত প্রবলেমেটিক প্রশ্ন আছে পড়ে ফেলবেন। কোনোটা নিয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে পরে। আমাদের তো এত পড়ার এখন সময় নাই এই মুহূর্তে। এই ছিল আমার নিন্দনীয় নরহত্যা এবং খুন। আমরা আসরের নামাজের বিরতিতে চলে যাচ্ছি, তারপরে এসে আমরা বাকিটা শুরু করবো ইনশাল্লাহ। আত্মরক্ষার অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে কি বোঝায়? এটা আমাদের যে চতুর্থ অধ্যায় যে সাধারণ ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106, এর মধ্যে এই 76 থেকে 106 ধারারে আবার দুইটা পরিচ্ছেদে ভাগ করছে। প্রথম পরিচ্ছেদে আছে 76 থেকে 95, দ্বিতীয় পরিচ্ছেদে আছে আত্মরক্ষার অধিকার 96 থেকে 106। তো এর মধ্যে 96 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 97 ধারায় বলেছে যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে? নিজের দেহ অন্যের দেহ রক্ষার জন্য, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজের দেহের সাথে অন্যের দেহ, নিজের সম্পত্তির সাথে অন্যের সম্পত্তি। আর 98 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার এটা আপনি শিশু, উন্মাদ এদের বিরুদ্ধেও প্রয়োগ করা যাবে। আপনার একজন পাগল আঘাত করতে আসছে, এখন পাগল যদি আঘাত করে তার তো কোনো অপরাধ হচ্ছে না, কিন্তু আপনার আপনি কি তার তাই বলে কি তার হাতে মার খাবেন? তার বিরুদ্ধেও আপনার আত্মরক্ষার অধিকার থাকবে। ঠিক আছে, 98 ধারা। এবং আমি ওভারঅল আলোচনা করে যাচ্ছি আর কি। আর 99 ধারায় আছে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে না। 4টা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। 1, সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই। তবে সরকারি কর্মকর্তা যদি এমন আঘাত আপনারে করছে যে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি করছে, তাইলে আবার আত্মরক্ষার অধিকার আছে। সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে, আত্মরক্ষার অধিকার নাই। আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আপনারে কেউ ঘুষি দিলে পাল্টা ঘুষি দেওয়ার অধিকার আছে, ততক্ষণ পর্যন্ত অপরাধ হবে না। আর যদি আপনার সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ থাকে, এই 4টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, নিজের দেহ বা অন্যের দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 100 ধারায় 6টা ক্ষেত্রে, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তির ক্ষেত্রে 103 ধারায় 4টা ক্ষেত্রে। তো তার মধ্যে 100 ধারায় যে 6টা ক্ষেত্র, আপনারা যদি কেউ হত্যার আক্রমণ করে, গুরুতর আঘাতের আক্রমণ করে, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করে, অপ্রকৃত কাম লালসার উদ্দেশ্যে আক্রমণ করে, অপহরণ করার উদ্দেশ্যে আসে, আর বেআইনি ভাবে আটক রাখছে যখন আপনার সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ নাই, এই 6টা ক্ষেত্রে নিজের দেহ হোক বা অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যাবে। আর 103 ধারায় বলছে সম্পত্তি রক্ষার্থে। কার সম্পত্তি? নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি। 1 হলো দস্যুতা, যদি কেউ দস্যুতা করতে আসে। 2 হলো রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, রাতের বেলা যদি অপথে গৃহে ঢুকছে, বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন। আর মৃত্যু, চুরি, অনিষ্ট সাধন, ক্ষতি বা অন্যান্য অপরাধের ক্ষেত্রে যে ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের সৃষ্টি করে, অর্থাৎ চুরি করতে এসে কেউ আপনারে মৃত্যুর ভয় দেখাইছে, চুরি করতে এসে কেউ আপনার গুরুতর জখমের ভয় দেখাইছে, তাহলে তারেও মৃত্যু ঘটানো যাবে, এই 4টা ক্ষেত্রে। তো এই হলো মোটামুটি আত্মরক্ষার অধিকার। যখন যে ধারা আসে ঠিকঠাক ভাবে লিখে দিবেন। তো এর মধ্যে যে ধারাটা এই জায়গায় লেখা নাই সেটা হলো 106 ধারা।
106 ধারাটা কি আছে ভাই, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে যদি এরকম হয় যে আমি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি, এতে নিষ্পাপ কিছু মানুষ মারা যেতে পারে, শিশু হইতে পারে, তারপরে অন্য কেউ হইতে পারে, কিন্তু তাদেরকে ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। তাহলে আমি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি এবং কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি অব্যাহতি পাবো কত ধারা? 106 ধারায়। বুঝছেন? এটা হলো কত ধারা? 106 ধারা। এখন এই হলো আত্মরক্ষার অধিকার। তো আমরা এখানে আমরা এই যে যে কথা বলি আর কি, দাঁড়ান আপনি একটু বের করেন দেখি। আচ্ছা, আশা করি এই যে নিন্দনীয় নরহত্যার এবং খুন যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আছে এগুলো পারবেন না ইনশাল্লাহ, মূল আলোচনা বুঝলে আর কি। যদি কোনোটাই সমস্যা হয় অবশ্যই আমরা জানাইতে হবে যে স্যার এই জায়গা বুঝতেছি না। আচ্ছা, তো এই হলো আত্মরক্ষার অধিকার, মোটামুটি আমরা পড়ে ফেললাম। আসেন আমরা চলে আসি যে সরকারি কর্মকর্তার যে ঘুষ রিলেটেড যে অপরাধ, দাপ্তরিক কাজের তার যে বৈধ পারিশ্রমিক ব্যতীত যদি কিছু নেয়, এক কথায় শেষ করে যাই, 161 থেকে 171। সরকারি কর্মকর্তা যদি স্বয়ং ঘুষ নেয় 161, 3 বছর। দালাল নিলে 162, 3 বছর। ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বলে নিলে 163-তে 1 বছর বিনাশ্রম। সরকারি কর্মকর্তা যদি 62 আর 63-তে সহায়তা করে 164-তে 3 বছর, নাকি ভাই? বিচারক যদি নেয় 165-তে 3 বছর। আর ঘুষ যিনি দিচ্ছে, অর্থাৎ 161 বা 65-তে যিনি প্ররোচনা দিচ্ছে, সহায়তা করতেছে, তিনি শাস্তি পাবে 165 ক-তে। আর যদি তার কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয় অব্যাহতি পাবে 165 খ। সরকারি কর্মকর্তা কেউ যদি ক্ষতি করে তাহলে শাস্তি কত? 166। আর সরকারি কর্মকর্তা যদি বেআইনি ভাবে ব্যবসা করে, একজন সরকারি কর্মকর্তা তো পরের কথা, একজন উকিলও কোনো ব্যবসা করতে পারে না। সরকারি কর্মকর্তা ব্যবসা করলে 168-তে সাজা 1 বছর বিনাশ্রম। আর সরকারি কর্মকর্তা যদি নিলামে দর হাঁকে তাহলে শাস্তি কত? বিনাশ্রম 2 বছর। আর যেটা সর্বশেষ ধারা এই জায়গায়, সেটা হলো যে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাউরে কোনো মানে ঠকানোর উদ্দেশ্যে কোনো কাজ করা, শাস্তি 170 ধারায় কয় বছর বলেন? 2 বছর। এই হলো আপনার সরকারি কর্মকর্তা রিলেটেড। যারা বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে চান তারা আমাদের প্রথমবার যখন পড়ছি ওই জায়গা বিস্তারিত বলা আছে। এই জায়গা তো বিস্তারিত পড়ার সময় নেই, জাস্ট মনে করাই দিলাম। এবং আমরা যে টেকনিক্যালি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মনে রাখেন তাহলে ওই ধারা নিজের মতো করে লেখা যায়। দেন আমার সলিমুল্লাহরে দেন, মানুষ কত বড় দেখছেন কিন্তু কথা আসে না। নেন। স্যার এই জায়গায় যেরকম প্রথমে 61-তে আছে সরকারি কর্মকর্তা কর্তৃক সরকারি কার্য বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো মানে যদি কোনো পারিতোষিক গ্রহণ করে, এটা তো বড় হয়ে যায়। তাহলে এখানে আমি যদি ছোট করে লিখি যে সরকারি কর্মকর্তা নিজে যদি ঘুষ নেয়, এরকম ছোট করে লিখি, তাহলে কোনো প্রবলেম হবে? আর দ্বিতীয়ত যদি দালালের মাধ্যমে, আপনার সময় যতক্ষণ আপনি সেই আঙ্গিকে লিখবেন। যদি বড় লেখার সুযোগ থাকে বড় লিখবেন, আর যদি মনে করেন যে সময় কম তাহলে ছোট না লিখবেন। ওইভাবে তো একটু মনে ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দানকে সংজ্ঞায়িত করছে। যদি কেউ শপথ বাক্য পাঠ করার পরে বা হলফনামা পাঠ করার পরে সাক্ষ্য দেওয়ার যোগ্য কোনো ব্যক্তি যদি সে কোনো মিথ্যা সাক্ষ্য দেয় বা সত্য জেনেও মিথ্যা কথা বলে, তাহলে সে মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। এটা আদালতেও দিতে পারে, অন্য কোনো কর্মকর্তার কাছেও দিতে পারে। 191। আর 192 হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। কোনো ঘটনা ঘটাইছেন, একজনের মোবাইল আর একজনের পকেটে রেখে দিচ্ছেন, সবাই যার পকেটে রাখছে তারা যাতে দোষী সাব্যস্ত করে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন। আপনি বাকি পান, বকে একজনের কাছে পাওনা টাকা আছে 5,000, লিখে রাখছেন 10,000, এটা কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সম্পর্কে বলছে 192। তো মিথ্যা সাক্ষ্য দান বলেন আর উদ্ভাবন বলেন, এই দুইটার শাস্তি আছে 193-তে।
যদি আপনি বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেন তাহলে শাস্তি 7 বছর। আর যদি আপনি বিচারিক কার্যক্রম ব্যতীত কোনো সরকারি কর্মকর্তা বা অন্য কোথাও দেন তাহলে শাস্তি 3 বছর। আর 194-তে বলছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে যাবজ্জীবন বা 10 বছর। আর যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার সাক্ষ্যের কারণে একজনের মৃত্যুদণ্ড হয়েছে তাহলে শাস্তি, সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা মনে রাখলেই হবে। আর পার্থক্য যদি বলি, একটার সাথে আর একটা পার্থক্য গতবারই আসছে, সংজ্ঞাগত, ধারাগত, ইংরেজি প্রতিশব্দগত, তারপরে ইংলিশ আইনে এটা বলে পারজুরি, এটা বলে আপনার আলাদা কোনো ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, এটার একটা উদাহরণ, এটার একটা উদাহরণ। তারপরে মিথ্যা সাক্ষ্যের ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করা লাগে, কিন্তু উদ্ভাবনের ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করা লাগে না। এই তো হয়ে যায় অনেকগুলা। আর এখানে আরেকটা পার্থক্য আছে, একটু একবার দেখে নিয়েন যে মুদ্রা জালকরণ বা সরকারি স্ট্যাম্প জালকরণ। মুদ্রা জাল আর সরকারি স্ট্যাম্প জাল। মুদ্রা জাল হলো আমাদের যে প্রচলিত যে কারেন্সি গুলো আছে, মুদ্রা, এগুলা যদি জাল করেন মুদ্রা জাল। তবে এটা বলছে 231 আর বাংলাদেশি মুদ্রা বলছে 232। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে এখানে যেটা মনে রাখবেন যে বিদেশি মুদ্রা জাল যেটা এলো 231 আর বাংলাদেশি মুদ্রা জাল 232 আর সরকারি স্ট্যাম্প জাল 255। বিদেশি মুদ্রা জালের শাস্তি 7 বছর আর স্ট্যাম্প জালের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। তাহলে মুদ্রা জাল লঘুতর প্রকৃতির অপরাধ আর স্ট্যাম্প জাল গুরুতর প্রকৃতির অপরাধ। ইংরেজি প্রতিশব্দ, এটা বলে কাউন্টারফিটিং কয়েন, এটা বলে কাউন্টারফিটিং গভর্নমেন্ট। যা পারেন না কেন, আমরা তো আমাদের একটা ধারণা নিয়ে যাচ্ছি, কিছু প্রশ্ন ভালোভাবে দেখে যাব, কিছু প্রশ্ন তার চেয়ে একটু দেখে যাব। এখন আমাদের মেইন টার্গেট হলো ওখানে গিয়ে আমরা যাতে সব প্রশ্নের উত্তর করে আসতে পারি। এবং আপনার ধরেন আপনি ধরেই নিবেন যে আপনার সব প্রশ্ন কমন পড়ে নাই, সব প্রশ্ন আল্লাহর রহমতে পড়বে, তারপরে ধরে নিবেন সব প্রশ্ন কমন পড়ে নাই। কিন্তু সব প্রশ্ন কমন না পড়লেও আমি যাতে ধারাবাহিকভাবে উত্তরগুলো সব লিখে আসতে পারি। ধারাবাহিকভাবে মানে হলো সবচেয়ে ভালো যে প্রশ্নটা পারেন এটা সবার আগে, এরপরে ওর চেয়ে একটু খারাপ পারেন এটা তারপরে, তার চেয়ে একটু খারাপ পারেন এটা তারপরে, এরকম যে প্রশ্ন একেবারেই পারি না বা একেবারেই কম ধারণা সেটা লিখবো কখন? সবার শেষে। বাট এরকম যেন না হয় যে 80 মার্কের সব পারেন কিন্তু 80 মার্কের উত্তর দিচ্ছেন 20 পারেন নাই, লিখতে লাভ নাই। বুঝছেন? আমার ওই জায়গার টার্গেট হইতে হবে যে সময় আছে এই সময়ের মধ্যে আমার সকল প্রশ্নের উত্তর ওখানে দিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, দেখেন জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করে 197 ধারায় অপরাধ। জেনে শুনে যদি কেউ মিথ্যা সার্টিফিকেট ইস্যু করে কত ধারায় অপরাধ? 197 ধারায়। মূল অপরাধেরও যে সাজা, সরি মিথ্যা সাক্ষীরও যে সাজা, মিথ্যা সার্টিফিকেট ইস্যুরও কি সেই সাজা। আর আমি একটু বলে রাখি যে মিথ্যা সার্টিফিকেট ইস্যুর সাজা আর মিথ্যা সাক্ষ্যদানের সাজা তো এক, যদিও শাস্তি 7 বছর, তবে এটা জামিনযোগ্য অপরাধ। কি অপরাধ বলেন? জামিনযোগ্য অপরাধ। তাহলে মিথ্যা সাক্ষ্য দান বলেন আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলেন, এই শাস্তি 7 বছর হইলেও এটা কি ভাই? জামিনযোগ্য। পাবেন না ইনশাল্লাহ? জামিনযোগ্য অপরাধ। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখেন, আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও বেঁচে যায়। বিষ পান করলেও বেঁচে যায়। এখন এটা তো আমরা জানি, অনেকে লেখছেন কি, আমি 2-1 জনের খাতা দেখলাম, উনি লেখছে 306। 306 306 তো আপনার আত্মহত্যার প্ররোচনা দিছে, মারা গেছে। আর এই জায়গা তো কেউ প্ররোচনা দেয় নাই, নিজে নিজেই মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে, আর এই জায়গা প্ররোচনা দিলেও যে প্ররোচনা দিছে তার জন্য হলো 306 বা 305, আর যে ব্যর্থ হয়েছে তার শাস্তি কততে? 309। শাস্তি 1 বছর বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। বুঝছেন? আচ্ছা, দণ্ডবিধিতে আঘাত আর গুরুতর আঘাত। আঘাত 319 ধারায় বলছে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা বৈকল্য বা পীড়া ঘটায় এটা বলে আঘাত। আর
গুরুতর আঘাত আছে 320 ধারায়, গুরুতর আঘাত 8টা আছে। আপনি যদি ওই মানব দেহের দিকে তাকান তাহলে এই 8টা আপনার মনে থাকার কথা, ঠিক আছে? শ্রবণ শক্তি নষ্ট করা, দৃষ্টি শক্তি নষ্ট করা, হাড় বা দন্তভঙ্গ, কোন গ্রন্থি বা অঙ্গের অনিষ্ট সাধন, স্থায়ী অনিষ্ট সাধন, তারপরে হাড় বা দন্তভঙ্গ, নাকি মস্তক বা মুখমণ্ডলের বিকৃতি, পুরুষত্বহীনকরণ, বা এমন কোনো আঘাত যে উপরের 60টার কোনোটা হয় নাই কিন্তু আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন নাই 20 দিন, তখন সেটাও গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে। এখন মনে রাখবেন, শুধু আঘাত, এর কোনো শাস্তি নাই। আঘাতটা যখন ভলেন্টারিলি করবে তখন এটা সংজ্ঞায়িত করছে 321, আর শাস্তি হলো 323, 1 বছর। শুধু আঘাতের শাস্তি, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323-এ কত? 1 বছর। আর স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে তাহলে 324-এ 3 বছর। বুঝছেন? তাহলে 23-এ 1 বছর, 24-এ কত? 3 বছর। গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে 320, আর গুরুতর আঘাত স্বেচ্ছায় করলে এটার সংজ্ঞা দিছে 322। গুরুতর আঘাত যদি কেউ স্বেচ্ছায় করে কোনো আপনার যন্ত্র বা বস্তুর সাহায্য ছাড়া, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 323-এ 7 বছর। আগে ছিল জামিন যোগ্য, এখন জামিন অযোগ্য। 325-এর শাস্তি কত? 7 বছর। আর 25-এ যে কাজটা করছেন সেটা যদি কোনো যন্ত্র না সাহায্য করেন বা কোনো পদার্থের সাহায্য করেন, গরম পানি দিয়ে করছেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা করছেন, তারপরে আপনার লাঠি মানে অস্ত্র দিয়ে করছেন, তখন এটা হয়ে যাবে 326, যাবজ্জীবন বা 10 বছর। যাবজ্জীবন বা 10 বছর। এখন এখানে বলছে 326 ক আর 326 এর মধ্যে পার্থক্য দেখেন ভাই। এই জায়গায় তার আগে ওই যে পার্থক্যটা যদি আমরা দেখি, 326 হলো মারাত্মক অস্ত্রের সাথে গুরুতর আঘাত, আর 326 কতে হলো অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা গুরুতর আঘাত করা বা দুই চোখ উপড়াই ফেলা। দুই চোখ উপড়াইছেন অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা ক্ষতি করছে। 326-এ শাস্তি কম, 326 কতে শাস্তি বেশি। 326-এর শাস্তি কম হলেও এই জায়গায় মারা যাওয়ার সম্ভাবনা বেশি। 326 কতে শাস্তি বেশি হলেও মারা যাওয়ার সম্ভাবনা কম। এটার একটা উদাহরণ দিবেন, এটার একটা উদাহরণ দিবেন। এক চোখ উপড়াইলে 326, দুই চোখ উপড়াইলে 326। এই তো, এগুলা মনে রাখলে হবে। 37 নাম্বার পেজের একেবারে শুরুতে দেখেন ধারা 328, পাইছেন? তিনশো 28-এ আছে অজ্ঞান পার্টি মলম পার্টি। অজ্ঞান পার্টি মলম পার্টি, আপনারে কেউ যাত্রা পথে ওই কিছু খাওয়াইছে যাতে আপনি চোখে মলম দিছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে এই ক্ষেত্রে মামলা হবে 328 ধারায়। শাস্তি কত? 10 বছর। এবং মনে রাখেন, যদি আপনার চার সাথে বিষ খাওয়াই, তার সাথে বিষ খাওয়াইলেও 328। বিষ জাতীয় দ্রব্যাদি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, এগুলোর শাস্তি 328-এ 10 বছর। 30 থেকে 35 পড়ার প্রয়োজন নাই, আমরা চলে আসি অবৈধ বাধা, অবৈধ আটক। একদিক থেকে যদি বাধা দেয় এবং তার আগে ওই দিকে যাওয়ার আপনার আইনগত অধিকার থাকতে হবে। একজনের বাড়িতে ঢোকার আইনগত অধিকার কিন্তু আপনার নাই। তাহলে অবৈধ বাধাটা হতে পারে পাবলিক প্লেসে, যেখানে আপনার যাওয়ার অধিকার আছে। 339 ধারায় বলছে একদিক থেকে বাধা। আর অবৈধ আটক বা অবরোধ, এটা বলছে 340, যদি সকল দিক থেকে বাধা দেওয়া হয় তাহলে সেটা অবৈধ আটক। এক রুমে আটকে রাখছে, এটা সরকারি জায়গায় হইতে পারে, বেসরকারি জায়গায় হতে পারে। তো সংজ্ঞার সাথে সাথে উপাদানগুলো লিখে ফেলবেন। আগেই শিখাইছি, উপাদান তো বুঝেন, যে আপনি যদি সংজ্ঞা এইভাবে লিখেন যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে, ওই ব্যক্তি যেদিকে যাওয়ার অধিকার আছে ওইদিকে যেতে বাধা দেয়, তাহলে সেটাকে বলে অবৈধ বাধা। এই অবৈধ বাধা অবশ্যই পাবলিক প্লেসে হতে হবে এবং সেদিকে তার যাওয়ার অবশ্যই আইনগত অধিকার থাকতে হবে, লিখলেন। এখন এর উপাদান কি কি? একদিক থেকে বাধা হবে, সেদিকে যাওয়ার তার আইনগত অধিকার
থাকবে নাকি? অবশ্যই এটা পাবলিক প্লেসে হতে হবে। এই তো উপাদান, সংজ্ঞায় যা লিখছি সেইগুলাই কি উপাদান, একটা উদাহরণ দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে অবৈধ বাধার শাস্তি আলোচনা করছে 341 ধারায়, সংজ্ঞা দিছে 339, শাস্তি 341। 1 মাস 500 টাকা, বিনাশ্রম 1 মাস 500 টাকা। আর অবৈধ আটকের সংজ্ঞা দিছে 340, শাস্তি 342, 1 বছর। আর 343-এ বলছে 3 বা ততোধিক দিনের জন্য যদি আটক রাখে, 3 বা ততোধিক, তাহলে শাস্তি কত? 2 বছর। 344-এ বলছে 10 বা ততোধিক, 10 বা 10 দিন, অ্যাটলিস্ট 10 দিন বা তার বেশি যদি আটক রাখে, 344-এর শাস্তি কত? 3 বছর। এতটুকু জানলেই হবে ইনশাল্লাহ। আমরা চলে আসি চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা বা ছিনতাই, ডাকাতি। তো চুরির ক্ষেত্রে মনে রাখেন, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধু উদ্দেশ্যে, মানে অসাধু ভাবে আপনার তার সম্মতি ছাড়া একটু হলেও তার দখল থেকে নিয়ে স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। চুরির ক্ষেত্রে প্রমাণ করতে হবে দখল থেকে নিছে, মালিকানা প্রমাণ না করলেও চলবে। এবং চুরির বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি। এবং মনে রাখবেন, একটা জিনিস যতক্ষণ মাটির সাথে আছে ততক্ষণ পর্যন্ত সেটা স্থাবর। গাছ স্থাবর, যখনই গাছটা কেটে ফেলছে অস্থাবর। বুঝছেন? এবং চুরির এখানে প্রচুর উদাহরণ আছে। চুরির যে বিষয়টা মনে রাখতে হবে, অস্থাবর সম্পত্তি হইতে হবে, সম্মতি ছাড়া নিতে হবে, দখল থেকে নিতে হবে, একটু হলেও স্থানান্তর করতে হবে, অসাধুতা থাকতে হবে। এর কোনো একটা যদি ব্যত্যয় ঘটে তাহলে সেটা চুরি হবে না। ধরেন সরল বিশ্বাসে নিছে, হবে? হবে না। ভয় দেখায় নিছে, হবে? হবে না। স্থাবর সম্পত্তি নিছে, হবে? হবে না। বুঝেছেন? এখন চুরির ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করেন, আমি একটু বলি, আমরা এখানে নাই বাট উদাহরণে মনে রাখতে হবে। একজন ব্যক্তি, ধরেন একজন আরিফ সাহেব ওনার এক বান্ধবীর কাছে গিয়ে কিছু জিনিসপত্র চাইছে, যে আমার কিছু জামা কাপড় টাকা পয়সা দে। কারণ আরিফ সাহেব জানে যে বান্ধবীর ওই জিনিসপত্র টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই। ওই বান্ধবীর স্বামী বলে দিছে যে এই টাকা পয়সা দিয়ে তুমি কাউরে দিবা না, কিন্তু তারপরেও বান্ধবী আরিফ সাহেবের ওই জিনিসগুলা দিছে। এই জায়গায় আরিফ সাহেব চুরি করেছে বলে গণ্য হবে। আরিফ সাহেব তার ওয়াইফ না, কে করছে? চুরি। চুরির জন্য হাজবেন্ড ওয়াইফের, হাজবেন্ড ওয়াইফ তার স্বামীর সম্পত্তি চুরি করতে পারে না। তাহলে আরিফ সাহেব যার ওয়াইফের কাছ থেকে জিনিসগুলো আনলো, আরিফ সাহেব জানতো যে এইগুলো দেওয়ার ক্ষমতা তার ওয়াইফের নাই, তাহলে আরিফ সাহেব কি করছে? চুরি। বুঝেন কিনা? কিন্তু আরিফ সাহেব যে জিনিসগুলো আনছে, আরিফ সাহেব জানে যে এই জিনিসগুলা দেওয়ার ক্ষমতা তার হাজবেন্ড তাকে দিয়েছে, এগুলা দেওয়ার ক্ষমতা ওই মহিলার কি আছে, এবং আরিফ সাহেবের ওই জিনিসগুলো ওই মহিলা দিছে। তাহলে এই ক্ষেত্রে আরিফ সাহেব চুরি করে না। বুঝেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, জানা ধরেন নাই, কিন্তু আরিফ সাহেবের জানা নাই, কিন্তু ওই মহিলা তো জানে যে তার দেওয়ার ক্ষমতা আছে কি নাই, তখনও চুরি। বুঝতে পারছেন? এখন চুরির সংজ্ঞা দিছে 378, আর চুরির শাস্তি আলোচনা করছে 379, 3 বছর, জামিন অযোগ্য। জামিন অযোগ্য। 380 ঘরে চুরি, ছাদ আছে, উপরে ছাদ আছে, এমন জায়গা চুরি চুরি করলে 380-তে 7 বছর। চাকর বা ক্লার্ক কর্তৃক চুরি 381, 7 বছর। চুরি করার উদ্দেশ্যে আপনি যদি মৃত্যু আঘাতের প্রস্তুতি নিয়ে চুরি করেন, মৃত্যু আঘাত দেন নাই কিন্তু প্রস্তুতি নিয়ে চুরি করছেন, তাহলে শাস্তি 10 বছর সশ্রম। 10 বছর সশ্রম। এই আশরাফুল সাহেব, আপনি 382-র একটা উদাহরণ দেন তো, যে স্যার এটা 382 হয়। বিরিয়াশিতে হলো কি, আমি মনে করেন এক্স এটা চুরি করতে গেছে স্যার, কিন্তু উনি যাওয়ার সময় একটা প্রস্তুতি নিয়ে গেছে যে যদি আমি ধরা খাই তাহলে এখন চাপাতি নিয়ে গেছে, যদি আমারে বাধা দেয় তাহলে ওই এক্স ওই চাপাতি দিয়ে স্যার কোপ দেবে, এটা প্রস্তুতি নিয়ে গেছে, কিন্তু সে ঘটনা ঘটায় না, কিন্তু সেক্ষেত্রে মানে প্রস্তুতি নিয়ে এসে এই কাজটা করছে।
তো যদি সে চুরি করতে গিয়ে আঘাত করত, জি স্যার। বুঝছেন, জি স্যার। চুরি করতে গিয়ে যদি আঘাত করতো করতো তাহলে কিন্তু আবার সেটার চুরি থাকতো না, না স্যার, দস্যুতা, সেটা হয়ে যেত দস্যুতা দস্যুতা, গণিত হতো, সেটা হয়ে যেত দস্যুতা। দস্যুতা। আচ্ছা, প্রস্তুতি নিয়ে গেলে তো ওটা ব্যবহার করুক না করুক, তাও ওই ধারাই তাই হবে। আচ্ছা দেখেন, এবার আমরা চলে আসি বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। ভাই, বলপূর্বক গ্রহণের আর এক নাম চাঁদাবাজি। কি বলেন? চাঁদাবাজি। চাঁদাবাজি হলো আপনি একজনকে ভয় দেখাইছেন যে তুমি এই টাকা আমারে চাঁদা দিবা মসজিদের উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে, বা পোলা পান্ডে আনন্দ ভর্তি করতে দিবা, যদি চাঁদা না দাও তাহলে তোমার এই জায়গা তোমার নামে অশ্লীল তথ্য ছড়াই দিব, বা তোমার এই বাড়ি করতে দিব না। আপনি যে কাজে নিচ্ছেন তার কাছ থেকে ওই কাজটা ভালো উদ্দেশ্য হইতে পারে। ধরেন বললাম যে 5 লাখ টাকা দিবা এই মসজিদে, নাইলে তোমার এই জায়গা কাজ করতে দিব না, এবং সে যদি ভয় পেয়ে এই 5 লাখ টাকা দেয় তাহলে আপনি চাঁদাবাজি করেছেন বলে গণ্য। বুঝছেন? তাহলে চাঁদাবাজি হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এই জায়গা ভয়টা হয় দূরবর্তী, যে এত টাকা দিবা নাইলে 1 মাসের মধ্যে তোমার হত্যা করা হবে, বা এত টাকা দিবা নাইলে 1 মাসের মধ্যে তোমার গোডাউন পুড়াই ফেলানো হবে, এত টাকা দিবা 1 সপ্তাহের মধ্যে নাইলে সলিউল্লাহর নামে ইন্টারনেটে অশ্লীল তথ্য ছড়াই দেওয়া হবে। বলে নাই যে এখনই দিবা। এবং সলিমুল্লাহ যদি ভয় পেয়ে দিয়ে দেয় তাহলে সলিমুল্লাহর সাথে যেটা করলো এটাই কি? চাঁদাবাজি। চাঁদাবাজি বা এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ কত ধারায়? 383। এবং আপনি মনে রাখবেন এই যে 383-তে যে চাঁদাবাজি, এই জায়গা চাঁদাবাজি কমপ্লিট হইতে হইলে ক্ষতির ভয় বা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ও থাকবে, আর ওই জিনিসটা কি নিতে হবে। গ্রহণও করছে, তখনই চাঁদাবাজিটা স্বয়ং সম্পূর্ণ হবে। এই চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছে 323, শাস্তি আলোচনা করে 383, শাস্তি আলোচনা করছে 384, 3 বছর। কতদিন? 3 বছর, 384। এখন 84-র পরে আছে 85। 85-তে বলছে শুধু ক্ষতির ভয়ে দেখাইছেন, এখনো বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভয়ে রাখছেন, এখনো তার কাছ থেকে কোনো জিনিসপত্র নেন নাই, তারে ক্ষতির ভয় দেখাইয়া তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিছেন, তাইলে মামলা হবে 384-তে, শাস্তি 3 বছর। আর তারে কেবল ক্ষতির ভয়ে রাখছেন, সে এখনো মালামাল দেয় নাই, এই মুহূর্তে যদি মামলা করে তাহলে মামলা হবে 385। 385 মামলার শাস্তি। 14 আর বছর, আপনার সর্বনিম্ন 5 বছর। এই জায়গা 85 শাস্তি হলো 14 বছর, সর্বনিম্ন কত? 5 বছর। বুঝছেন? তাইলে ক্ষতির ভয় দেখাইয়া জিনিসপত্র নিয়ে নিছেন 384, শুধু ক্ষতির ভয় দেখাইছেন, এখনো মাল নিতে পারেন নাই, কত? 385, শাস্তি বেশি, জি স্যার। 14 বছর, 5 বছর। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া চাঁদাবাজি করে ফেলছেন 86, 386, 386, শাস্তি দেখেন 10 বছর। 10 বছর। আর কেবল মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে দেখাইছেন, এখনো মালামাল নিতে পারি নাই। পারেন নাই, এক্ষেত্রে যাবজ্জীবন যা তাহলে শাস্তি দিচ্ছে। শাস্তি 387, 387 যাবজ্জীবন। সরি, এই যে আপনার যাবজ্জীবন বা 7 বছরের নিচে হবে না, যাবজ্জীবন বা 7 বছরের নিচে হবে। নিচে হবে না। এখন যারা এই ধারা, এই 4টা ধারা অনেকে বুঝেন না। 84-তে হলো ক্ষতির ভয় দেখাইয়া টাকা পয়সা নিয়ে নিছে, আর 86-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় টাকা পয়সা নিয়ে নিছে। এই 84 আর 86 টোটাল প্রক্রিয়া এক্সিকিউটেড, ভয়ও দেখাইছে, জিনিসও নিছে, ক্ষতির ভয় দেখায় নিছে 84, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় নিছে 383। আর 85-তে হলো শুধু ক্ষতির ভয় দেখাইছে, শুধু ক্ষতির ভয় দেখাইছে, এখনো নেয় নাই। আর 87-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে, এখনো নেয় নাই। এটা কত? 27। এই শওকত আলম সাহেব, 84 থেকে 87 পার্থক্য বলেন তো দেখি ভাই, পারেন কিনা? স্যার 84 হলো ক্ষতির ভয় দেখাইছি এবং চাঁদাবাজি হয়ে গেছে, কাজ হয়ে গেছে স্বাভাবিকভাবে, এটা হলো 84। হুম। এটা কোনো মারামারি হয় নাই। আর এই 84-র যদি আমি এই ভয় দেখাইছি কিন্তু চাঁদাবাজি এখনো আমি ওই টাকা নেই বা উপযোগ গ্রহণ করি নাই, সেই ক্ষেত্রে হলো আপনার 85 সাজা হবে আপনার যে হলো সর্বোচ্চ 14 বছর, সর্বনিম্ন 5 বছর, মানে 5 থেকে 14 বছর যে কোনো মেয়াদে। জি। আর 86 হচ্ছে হলো
মৃত্যুদণ্ডের ভয় দেখাইছি, মানে মৃত্যুর ভয় দেখাইছি, এবং ওই চাঁদাবাজি আমি করছিও, টাকাও নিছি। হুম। এটা হলো 86। হুম। এটা হলো আপনার শাস্তি হলো 10 10 বছর, হুম। সর্বোচ্চ 10 বছর। জি। আর 87 হচ্ছে হলো মৃত্যুর ভয় দেখাইছি, চাঁদাবাজি আমি এখনো চাঁদা নেই। এটা হলো যাবজ্জীবন এবং সর্বনিম্ন 7 বছর মৃত্যুর ভয়। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, স্যার। ঠিক আছে। মৃত্যুর ভয় দিলে সর্বোচ্চটা দেখাই ফেলছে, গুরুতর তো নিচেই আছে। 86-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। হয়। ঠিক আছে, দেখায় টাকা পয়সা নিয়ে নিছে। আচ্ছা, এই 84 থেকে 87 শাস্তি নিয়ে বোঝার ক্ষেত্রে কারো সমস্যা থাকলে জানান। আমরা তো এই জায়গায় টেকনিক্যালি আপনাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে সেই জিনিসগুলাই বারবার দেখাচ্ছি। তাহলে যদি আপনারে দেখি, আমি একজন একটু জিজ্ঞাসা করি কতটুকু বুঝতেন। এই নাইম গাজীরে দেন। নাইম গাজী, নাইম গাজী, আপনার একজন ভয় দেখাইছে যে নাইম গাজী আমার যদি 5 লাখ টাকা না দাও তাহলে তোমারে বার কাউন্সিল পরীক্ষা দিতে ঢাকা যেতে দেব না, এবং আপনি তারে 5 লাখ টাকা দিয়েছেন। এখন আপনি মামলা করবেন কয় ধারায় বলেন? 384-তে। আর যদি কেবল ভয়ে রাখছে যে 5 লাখ টাকা না দিলে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে দিব না, এই মুহূর্তে মামলা করলে কত ধারা? 385। 385, বুঝতে পারছেন? আচ্ছা, দেখি মিলন রে দেন। মিলন, মিলন, আপনারে ভয় দেখাইছে বেশি যে মিলন আপনারে গুরুতর আঘাত বা হত্যা করা হবে যদি 5 লাখ টাকা না দাও। তাহলে এই মুহূর্তে এখনো টাকা আপনি দেন নাই, কেবল ভয় দেখাইছেন। কেবল আপনারে ভয় দেখাইছে, এখনো টাকা পয়সা দেন নাই। মৃত্যু বা গুরুতর আঘাতে ভয় দেখাইছে কত? 87। 387। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া যদি আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েও নিছে তাহলে কত? 83। আচ্ছা, এই বুঝছেন? এই খোকন বিশ্বাস, যারা বুঝবেন না সব চাঁদাবাজি। এটাও চাঁদাবাজি, ওইটাও চাঁদাবাজি। আচ্ছা, দেখেন। আচ্ছা, দেখেন তো, এই আসেন, ভয় দেখাইয়ে বেশি কেন তাই? বিয়ে করে ফেলাইলে শাস্তি নাই, আর বিয়ে ছাড়া যখন অন্য কিছু করবেন তখন শাস্তি বেশি। আসেন, আমরা চলে আসি দস্যুতা বা ছিনতাই। দস্যুতা বা ছিনতাই, দস্যুতার আর এক নাম ছিনতাই। ঠিক আছে, রবারি। এই দস্যুতা হলো চুরি এবং বলপূর্বক গ্রহণের চেয়ে বড় অপরাধ। অর্থাৎ চুরির ক্ষেত্রে যদি 3টা কাজ করেন, চুরি করতে গিয়ে যদি কেউ মৃত্যু ঘটায়, আঘাত করে বা বেআইনি বাধা দেয়, বা মৃত্যু আঘাত বা বেআইনি বাধার প্রচেষ্টা করে, বা মৃত্যু আঘাত বা বেআইনি বাধার ভয় দেখায়, তখন সেই চুরি দস্যুতা হয়ে যায়। আমি বলি, একজন লোক চুরি করতে গেছে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ওই জায়গার মালিককে, বাড়ির মালিককে হত্যা করছে, হয়ে গেছে দস্যুতা। ধরা পড়ছে, হত্যা করে নাই কিন্তু ভয় দেখাইছে, হত্যার ভয় দেখাইছে, কি? দস্যুতা। ধরা পড়ছে, হত্যার চেষ্টা করছিল, করতে পারে নাই, হয়ে গেছে কি? দস্যুতা। তাহলে চুরি করতে গিয়ে মৃত্যু, আঘাত বা কি বেআইনি বাধা, এই 3টা যদি করে, এই 3টা করার যদি চেষ্টা করে, এই 3টা করার যদি তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। বুঝছেন? একইভাবে চাঁদাবাজি করতে গিয়ে, মানে বলপূর্বক গ্রহণ করতে গিয়ে এই 3টা কাজ যদি করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখান, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নেন, তখন সেই চাঁদাবাজি হয়ে যাবে কি? দস্যুতা।
বুঝছেন? তাহলে দস্যুতায়, প্রতিটি দস্যুতায় হয় চুরি থাকে, না হলে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। তাহলে আপনার জন্য লেখা খুব সহজ, যে চুরি করতে গিয়ে যদি মৃত্যু আঘাত বা বেআইনি বাধা দেয়, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নাই, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই চুরি হয়ে যায় কি দস্যুতা। সেম কথা, চাঁদাবাজি করতে গিয়ে যদি এগুলো করে তাহলে হয়ে যাবে কি দস্যুতা। এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে বলতে পারেন যে স্যার চাঁদাবাজির ক্ষেত্রেও তো মৃত্যু আঘাতের ভয় দেখালো, আবার দস্যুতার ক্ষেত্রেও মৃত্যু আঘাতের ভয় দেখালো, তাহলে কখন চাঁদাবাজি হচ্ছে আর কখন দস্যুতা হচ্ছে? ভাই এটা নির্ভর করে যখন ভয়টা তাৎক্ষণিক হচ্ছে। চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু বলে নাই যে এই টাকা এখনই দিবা, বলছে যে এই টাকা না দিলে তোমার এই বাড়ির কাজ করতে দিব না, এখন কয় দিনের মধ্যে দিবে তা কিন্তু বলে নাই। এটা হলো চাঁদাবাজি। আর দস্যুতা হবে যখন ওই কাজটা এখনই দিবি, এখনই 5 লাখ দেওয়া লাগবে, নাইলে শেষ করে ফেলবে, তখন এটা হয়ে যাবে কি দস্যুতা বা ছিনতাই। দস্যুতা বা ছিনতাই। তাহলে চাঁদাবাজির ক্ষেত্রে ভয়টা হয় দূরবর্তী। এই খোকন বিশ্বাস, ভয় তো দূরবর্তী, কত কিলোমিটার দূর থেকে বলেন? 5 কিলোমিটার হইতে 10 কিলোমিটার বলেন বলেন, মাইক্রোফোন নিয়ে বলেন, বলেন কত কিলোমিটার দূর থেকে বলেন। হাসুক, আপনি উত্তর দেন। হয়তো দূরবর্তী কি, সে যে জায়গা আছে তার থেকে একটু দূরে আর কি। একেবারে সামনে যদি থাকে সেটা তো দস্যুতা। সেটা দস্যুতা। আচ্ছা, অনেকেই বোঝেন না, আপনারা যদিও হাসতেছেন। এখন এই দূরবর্তী কথাটার অর্থ মানে সে ফিজিক্যালি দূরে না, ক্ষতির ভয়টা দূরে। বুঝছেন ভাই? আপনার সামনে থেকে আমি বললাম যে আমার 5 লাখ টাকা 1 সপ্তাহের ভিতর দিবা, নাহলে এই জায়গা তোমার ব্যবসা করতে দিব না, আমি তো আপনার সামনেই আছি, এটা দস্যুতা না, এটা কি চাঁদাবাজি। আর সামনে থেকে বলতেছে যে এখনই টাকা দিবা, নাহলে তোমার হত্যা করবো, এটা কি দস্যুতা। বুঝছেন? তাহলে এই যে দূরবর্তী কথা বলছে, এটা কি ডিস্টেন্স মানে দৈর্ঘ্যে দূরবর্তী না, এটা হলো ক্ষতিটা করবে কখন, সেই দূরবর্তী। আচ্ছা, এখন এই দস্যুতার ক্ষেত্রে একটা বিষয় আছে আমাদের, মানে এই দণ্ডবিধিতে একটাই অপরাধ আছে সম্ভবত, যে অপরাধের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কয়জনে মিলে করবে এটা বলা আছে, দস্যুতা 1 থেকে 4, সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। বুঝছেন? এই দস্যুতার সংজ্ঞা দিছে 390-তে, শাস্তি বলছে 392। 392 দস্যুতার শাস্তি নরমালি 10 বছর সশ্রম। আর যদি রাজপথে দস্যুতা করে, রাজপথে দস্যুতা করবে রাতের বেলায়, পাবলিক ওয়ে, রাজপথ মানে হলো রাস্তা, এটা বিশ্ব রোডও হইতে পারে, এক্সপ্রেসওয়ে হইতে পারে, আমাদের বাসার যে সামনে রাস্তা আছে এটা হইতে পারে। বুঝছেন? তো রাজপথে যদি দস্যুতা করে রাতের বেলায়, তাহলে শাস্তি কত? 14 বছর সশ্রম। দস্যুতার উদ্যোগ নিলে 393-তে 7 বছর সশ্রম। আর দস্যুতা করতে গিয়ে যদি আপনি ইয়া করেন, কাউরে আঘাত করেন, তাহলে শাস্তি 394-তে যাবজ্জীবন বা 10 বছর। আচ্ছা, আমাদের অনলাইনে একজন প্রশ্ন করছে, আপনাদের মধ্যে থেকে উত্তর দিবেন, না পারলে আমি দিব। সেটা হলো, উনি প্রশ্ন করছে, সবাই শুনেন, কেউ কথা বলবেন না। স্যার দস্যুতার সময় আমি ভয় না দেখিয়ে জোর করে কেড়ে নিলে তখন কি হবে? প্রবাস বলেন, প্রবাস দেন, কেউ বলেন না, উনি ওনার উত্তর দেখ। দস্যুতার সময় ভয় দেখায় নাই, কিন্তু আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে জিনিসপত্র, তাহলে কি হবে? ওইটা তো চিন্তাই হবে। দস্যুতা হবে না? তাৎক্ষণিক ভয় দেখাইছে তাহলে স্যার দস্যুতা হবে। চিন্তাই কখন হবে আর দস্যুতা কখন হবে? স্যার একই তো, হ্যাঁ একই, দুটাই তো এক, বলেন। একই দুটো। আচ্ছা, ভয় দেখালো না বাট কেড়ে নিল, এটা কেন দস্যুতা হলো? ব্যাখ্যা দেন। ওই যে লোক প্রশ্ন করছে, ওনার মনের মধ্যে এই প্রশ্ন আছে যে ভয় দেখাই নাই কিন্তু কেড়ে নিছে, কেন এটা দস্যুতা হলো? বলেন, ব্যাখ্যা দেন। স্যার যদি তাৎক্ষণিক ভয় দেখায় তাহলে, ভয় দেখাই নাই, ভয় দেখায় নাই, বলেন। জানি না স্যার, পারবো না। জানবেন না কেন? এই বিকাশ বলেন, বিকাশ। এটা ওই যে তাৎক্ষণিক জোর করে এনেছে, মানে হঠাৎ করেই তার কাছ থেকে মৃত্যু আঘাত বা বেআইনি বাধা, বেআইনি মৃত্যু আঘাত বা বেআইনি বেআইনি বাধা। আপনি একজনের যখন নিচ্ছেন তারে বাধা দিয়েই তো নেওয়া হচ্ছে। নিচ্ছেন, তো ভয় কি সবসময় দেখানো না লাগবে? স্যার, ওই যে জোর করে মৃত্যু নেওয়া আঘাত বা বেআইনি বাধা দিলে, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নিলে, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে। বুঝছেন? তো চেষ্টা করলেই হবে। ভয় সরা সবসময় দেখানোর দরকার নাই, আপনি বাধা দিয়ে নিয়ে নিছেন, ওটাও কি
দস্যুতা। জি কেন? আচ্ছা, আর দস্যুতার চিন্তাই কিন্তু একই। স্যার, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, আমরা চলে আসি ডাকাতি। ভাই, এই ডাকাতির ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা করে বা দস্যুতার চেষ্টা করে, সেটাই বলে ডাকাতি। 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা করে অথবা কি দস্যুতার চেষ্টা করে, যদি এরকম হয়, তবে একটা কথা মনে রাখতে হবে, এই ডাকাতিটা হইতে হবে কনজয়েন্টলি, একসাথে। ডাকাতি কি হচ্ছে তাহলে দস্যুতার সৃষ্টির মাধ্যমে কি ডাকাতি হচ্ছে? এই মাইক্রোফোন শুনেছেন? বলেন বলেন, ঠিক আছে, বলেন। স্যার, ডাকাতির সৃষ্টি কি মানে দস্যুতা থেকেই? হ্যাঁ, আগে সেটা দস্যুতা, আগে আছে। যখন 5 বা ততোধিক ব্যক্তি করতেছে তখন হয়ে গেছে ডাকাতি, মানে কি ব্যবধান মানে সংখ্যার দিক থেকে? সংখ্যার দিক থেকে। জি, আচ্ছা, এই শুনেন তো, তাহলে ডাকাতির ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় উদাহরণ আসবে যে অমুক বাড়িতে ডাকাতি করতে গেছিল, দস্যুতা করতে গেছিল 5 বা ততোধিক ব্যক্তি, কিন্তু মালামাল নিতে পারে নাই, তার আগে ধরা খাইছে বা তার আগে পালাই চলে আসছে। এটা কি অপরাধ হয়েছে? ডাকাতি। দস্যুতার চেষ্টা করলেই কি ডাকাতি, 5 বা ততোধিক ব্যক্তি। এখন ডাকাতির সংখ্যা আছে 391, শাস্তি আছে 395, যাবজ্জীবন বা 10 বছর। যে ধারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো 396, খুন সহ ডাকাতি। ডাকাতি করতে গিয়ে আপনি যদি মৃত্যু ঘটান, ডাকাত দলের সকল সদস্যের সম্মতি থাক বা না থাক, আপনি কি করেছেন বলে গণ্য হবে? খুন সহ ডাকাতি করেছেন বলে গণ্য হবে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। এই শুনেন, খুন সহ ডাকাতি থেকে এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে এবং সমস্যামূলক প্রশ্ন দেয় যে একদল লোক ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে ওই ডাকাত দলের একজন ওই বাড়ির একজনকে মেরে ফেলছে। দেখা গেল অন্যান্য লোকের কোনো সম্মতি ছিল না, অন্যান্য ডাকাত দলের সদস্যদের সম্মতি ছিল না, এক্ষেত্রে অন্যান্যরা দায়ী হবে কিনা? অবশ্যই দায়ী হবে। এবং চার্জ গঠিত হবে কত ধারায়? যদি এরকম আসে যে তারা পূর্ব পরিকল্পনা করে গেছিল এবং তারা আগে থেকে পরিকল্পনা করে গেছে যে ডাকাতি সংগঠনকালে যদি বাধা আসে হত্যা করা হবে, এবং ঠিকই তারা ডাকাতি সংগঠনকালে হত্যা করছে, তাহলে সেক্ষেত্রে চার্জ গঠিত হবে কত ধারায়? 34 আসবে কিনা বা 302 আসবে কিনা 396 সাথে? একটা জিনিস মনে রাখবেন, 396 স্বয়ং সম্পূর্ণ, এই জায়গায় 34 আনা লাগবে না, কারণ ওই জায়গায় বলা আছে যে ডাকাতি সংগঠনকালে একজন হত্যা করলে সবাই দায়ী হবে। যেহেতু ওই জায়গায় বলা আছে 34, তো আমি আনি কিসের জন্য? দায়ী করার জন্য। তো ওই জায়গা তো বলাই আছে, সো এই জায়গা আলাদা করে 34 আনার প্রয়োজন নাই, বুঝছেন? আবার 302ও আনার দরকার নাই। তাহলে মামলা হবে শুধু কত ধারায়? 396। এবং এখানে অনেক সমস্যামূলক প্রশ্ন আছে যে ডাকাতি করতে গিয়ে ডাকাতি করতে পারে না, হত্যা করেই চলে আসছে, তাও খুন সহ ডাকাতি, কত ধারা? 396 ধারা। আশা করি পারবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওনার মাইক্রোফোন দেন। স্যার, তার যদি টার্গেট থাকে যে যাই মৃত্যু ঘটাবো, তাহলে 302 আসলো না কেন স্যার? 302 আনে তো খুনের জন্য, সে তো খুন করার উদ্দেশ্যে বেরোইছে। খুন তো ওর ভিতরে আছে। খুন সহ ডাকাতি মানে কি? খুন সহ ডাকাতি টাইটেলই তো ড্যাকোইট উইথ মার্ডার, তাহলে খুন তো ওর ভিতরে আছেই। তাহলে আমার 302 আলাদা করে আনা লাগবে কেন? 34ও আনা লাগবে না। দেখেন, বুঝছেন? এই জায়গায় অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন আছে, এগুলো দেখবেন। এই 396 রিলেটেড, তার ডাকাতি, দস্যুতা, চুরি, চাঁদাবাজি, এই 4টা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? পার্থক্য পারা উচিত, সংজ্ঞাগত হয়, ধারাগত। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো চুরির ক্ষেত্রেই শুধু অস্থাবর সম্পত্তি, আর বাদ বাকি সবগুলোতে স্থাবর অস্থাবর উভয়, বুঝছেন? আর দেখেন, এগুলার ক্ষেত্রে সংজ্ঞাগত পার্থক্য হয়, ধারাগত হয়, উদাহরণগত হয়, ইংরেজি প্রতিশব্দগত হয়, শাস্তিগত হয়, তারপরে সংখ্যাগত হয়, অপরাধের প্রকৃতি হয়, অনেকগুলো। সম্পত্তির প্রকৃতি স্থাপন নাকি অস্থাবর, ঠিক আছে, অনেকগুলো হয়। কিন্তু আপনারা অনেকে 2-4 জন লিখছেন যে পার্থক্য আপনারা খুঁজে পান না। আপনাদের
প্রশ্ন সিলেকশনও একটা পরীক্ষা, মানে আপনি অনেকগুলো প্রশ্ন পারেন কিন্তু কোনটা আগে লিখবেন এটাও একটা পরীক্ষা। দেখা গেল যে যে প্রশ্নটা লেখা শুরু করছেন ওটা পারেন না, আবার আপনাদের অনেকের সমস্যা আছে, আপনারা কাটাকাটি করেন অনেক, আবার মাঝে যে 2 পেজ লেখেন না এটাও টের পান না। আমি আমার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছি আল্লাহর রহমতে কোনো পরীক্ষায় আমার এই মাঝে 2 পেজ ফাঁকা গেছে এরকম হয় নাই। বুঝতে পারছেন? তার মানে আপনারা পরীক্ষা নিয়ে উদাসীন। আর আরেকটা কথা হলো যে অনেকে কাটাকাটি কাটেন কিভাবে, যখন কোনো পেজ ফাঁকা থাকবে তখন ওই পেজে একটা দাগ দিয়ে আসবেন, এক দাগ দিয়ে আসবেন, পেজ দেখা গেল ভুলের কারণে ফাঁকা থেকেই গেছে। আর আপনাদের এত পিটিও লেখার দরকার নাই, পিটিও লিখতে আপনারা ভুলেন না, এ শিখাইছে কেডা? পিটিও লেখার দরকার নাই, ওইভাবে লিখবেন। আপনার খাতায় আপনারা অনেকে ভাবেন যে আরে আমি তো ওই পেজে উত্তর লিখবো, স্যার আবার দেখে কিনা। ভাই সে দেখবে, এই কারণেই তারে নিয়োগ দিছে। তো এজন্য এই হলো কথা। আর আসেন আমরা আবার আজান দিছে, নামাজ পড়ে আসি, তারপরে আমরা ইনশাল্লাহ দণ্ডবিধি যতটুকু আছে বিস্তারিত আলোচনা করে ফেলবো আর কি। তবে এই চুরি থেকে দস্যুতা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এরপরে আমরা যেটা পড়বো আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা কিছু আছে, এগুলো গুরুত্বপূর্ণ, ধারণা রেখে যেতে হবে আর কি। কোনো প্রশ্ন থাকলে মাগরিবের নামাজের পরে করেন। এই আমরা 13 নাম্বার প্রশ্ন দেখেন, এখানে আমরা প্রথমে জানবো হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এটা ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটা অনুমতি সহ হতে পারে, অনুমতি ছাড়া হতে পারে। কিভাবে? আপনি একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিছেন, জীবনে আর দেন নাই, এটাই হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। ওই সম্মতি নিয়ে নিছিলেন। একজনের কাছ থেকে বই নিছেন, বই নিয়ে জীবনে আর ফেরত দেন নাই, এটাই বলে কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? আর সম্মতি ছাড়া কিভাবে হয়? আপনি একটা সম্পত্তি পেয়েছেন, অস্থাবর সম্পত্তি, ওই সম্পত্তিটা ওই মুহূর্তে কেউ দখলে ছিল না, রাস্তায় কুড়াই পাইছেন 10,000 টাকা, কুড়াই পাওয়ার পরে জীবনে ওই টাকা কার খুঁজে বের করার চেষ্টা করেন নাই, নিজের মতো করে জামা কাপড় কিনছেন, খাওয়া দাওয়া করছেন, শেষ করে ফেলছেন। তাহলে এটাই হয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সম্মতি নিয়ে হতে পারে, সম্মতি কি ছাড়া হতে পারে। বুঝেন কিনা? এবং আমাদের দণ্ডবিধিতে সম্পত্তি রিলেটেড 2টা অপরাধ আছে, এই 2টা অপরাধের বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি, একটা হলো চুরি আর একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? তো এটার সংজ্ঞা দিছে 403 ধারায়, শাস্তিও 403 ধারায় 2 বছর। আর 404 ধারায় বলছে যদি মৃত ব্যক্তির কাছ থেকে নেন, মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে সেটা চুরি হবে না, সেটা হবে অসাধুভাবে আত্মসাৎ, শাস্তি 3 বছর। আর মৃত ব্যক্তির কাছ থেকে যদি চাকর নেয় তাহলে শাস্তি 7 বছর। 404 একটু বুঝেন। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে নেয়? মৃত ব্যক্তির কাছ থেকে এইভাবে নেয়, ধরেন রাস্তায় আমাদের তো প্রায় গতকাল রাতেও 2 দিন আগেও বোধহয় সিলেটে সড়ক দুর্ঘটনা হইলো নাকি, আমাদের গোপালগঞ্জেও গতকাল সড়ক দুর্ঘটনা হয়েছে। ধরেন সড়ক দুর্ঘটনা হয়েছে, হবার পরে জায়গায় মারা গেছে এবং ওখান থেকে টাকা পয়সা, ওই পকেট থেকে টাকা পয়সা নিয়ে গেছে, মোবাইল টোবাইল নিয়ে গেছে। সবাই তো আর এক মানসিকতার না, তাহলে তার কাছ থেকে যেটা নিল এটা চুরি হয় না, এটাই হয়েছে কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এটাই 403 এর সংজ্ঞা। আর যেহেতু মৃত ব্যক্তির কাছ থেকে নিচ্ছে 404, 3 বছর। আর যদি তার চাকর ভৃত্য নিত 404 কত? 7 বছর। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই চুরির মতও না, চাঁদাবাজির মতও না, দস্যুতার মতও না, আবার কি ডাকাতির মতো না। এবং আত্মসাতের ক্ষেত্রে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে সম্মতি থাকতেও পারে, নাও পারে। বুঝেছেন? আচ্ছা, ধার নিয়ে দেয় না, এটা কি হবে? ধার তো আপনার সম্মতি সহ নিছে, ঠিক আছে, সম্মতি সহকারে নিলে আর জীবনে দেন নাই, এটাও আত্মসাৎ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এবার আমরা চলে আসি বিশ্বাসভঙ্গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ। অপরাধজনক বিশ্বাসভঙ্গ এটা অ্যাকচুয়ালি আলোচনা করছে 405 থেকে 409, 405 থেকে 409
না, এখন বিশ্বাসভঙ্গটা হলো কি? বিশ্বাসভঙ্গ হলো একজনের সাথে আপনার একটা বিশ্বাসের সম্পর্ক আছে, বিশ্বাসের সম্পর্ক অথবা চুক্তিগত সম্পর্ক, বুঝতে পারছেন? অতঃপর এই বিশ্বাসের সম্পর্ক থাকার পরে সে আপনার বিশ্বাসটা ভঙ্গ করে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা জিনিসপত্র এগুলা নিয়ে নিছে, নিয়ে কাউরে দিয়ে দিছে, নিয়ে নিজে ব্যবহার করছে, নিজে নিয়ে আর একজনরে ব্যবহার করতে দিছে, তখন এটাই হয়ে গেল কি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। তাইলে অপরাধজনক বিশ্বাস ভঙ্গটা হলো এক্ষেত্রে আত্মসাৎ থাকে, কিন্তু আত্মসাৎটা করে কিভাবে? বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করে, বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করে। তাহলে এই যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, এটা বলে ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। এটা সংজ্ঞা আছে 405 ধারা, শাস্তি আছে 406 ধারা, 3 বছর। এটা জামিন অযোগ্য, জামিন অযোগ্য। এই যে 406 ধারা যে 3 বছর শাস্তি, এটা মাত্র 3 বছর শাস্তি, এটা জামিন অযোগ্য বাট আপসযোগ্য। 406 এর মামলা আপোষ করা যায়। আর এই জায়গায় শাস্তিগুলো স্পেসিফিক ভাবে একটু দেখে নেন। যে বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ করলে 407-এ 7 বছর, চাকর বা ভৃত্য বিশ্বাসভঙ্গ করলে 408-এ 7 বছর, আর সরকারি কর্মচারী, ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি এরা যদি বিশ্বাসভঙ্গ করে তাহলে 409-এ শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। তাহলে একজন সরকারি কর্মকর্তা যদি বিশ্বাসভঙ্গ করে শাস্তি বেশি, 409-এ যাবজ্জীবন বা 10 বছর। আর মনে রাখবেন আমাদের দণ্ডবিধিতে যত জায়গায় চাকর আছে, চাকর চুরি করুক, চাকর মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করুক, চাকর বিশ্বাসভঙ্গ করুক, শাস্তি কত? 7 বছর। এখন এই অপরাধজনক বিশ্বাসভঙ্গরে ইংরেজিতে বলে, ইংলিশ আইনে বলে এমবেজলমেন্ট। এখন আপনারে যদি বলে যে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য লেখো, দেখেন আমরা কয়টা পার্থক্য পাই, মিলাই। আত্মসাতের সংজ্ঞা, বিশ্বাসভঙ্গের সংজ্ঞা 1, আত্মসাতের ধারা, বিশ্বাসভঙ্গের ধারা 2, আত্মসাতের উদাহরণ, বিশ্বাসভঙ্গের উদাহরণ কত? 3। তারপরে সম্পত্তির প্রকৃতি, আত্মসাতের সম্পত্তি অস্থাবর, বিশ্বাসভঙ্গের সম্পত্তি কি স্থাবর অস্থাবর উভয়। চুক্তিগত সম্পর্ক, আত্মসাতে চুক্তিগত সম্পর্ক থাকে না, বিশ্বাসভঙ্গে বিশ্বাস বা চুক্তিগত সম্পর্ক থাকে। ইংরেজি প্রতিশব্দ, এটারে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটারে বলে আপনার ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। ইংলিশ আইন, এটারে আত্মসাতের ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, বিশ্বাসভঙ্গের ইংলিশ আইনে বলে এমবেজেলমেন্ট। তারপরে শাস্তি, এটার শাস্তি ওটার শাস্তি 8টা অলরেডি হয়ে গেছে। লঘুতর গুরুতর, আত্মসাৎ লঘুতর, বিশ্বাসভঙ্গ কি গুরুতর 9টা। জামিনযোগ্য, আত্মসাৎ হলো জামিন যোগ্য, বিশ্বাসভঙ্গ হলো জামিন অযোগ্য 10টা। আর আপনার তো 10টা মনে রাখার দরকার নাই, আমি মিনিমাম কয়টা মনে রাখলেই হবে? 5টা। 5টার কম যেন পার্থক্য না হয়। আচ্ছা, এখন আমরা যেটা মনে রাখবো প্রতারণা। ভাই প্রতারণা হলো, প্রতারণা করার আগে আমি একটু ওই এর আগের প্রশ্নে ছিল চোরাই মাল। 5 প্রকারে কোন অপরাধ, 5টি অপরাধ সংগঠনের মাধ্যমে যে সম্পত্তি লাভ করা হয় ওই সম্পত্তিকে বলে চোরাই মাল। চুরি, চাঁদাবাজি, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, এই 5টা উপায়ে যদি কোনো সম্পত্তি লাভ করা হয় ওই সম্পত্তির বলে চোরাই মাল। আমরা সাধারণত জানি চুরি করলেই বলি চোরাই মাল, বাট শুধু চুরি করলে না, চাঁদাবাজি করে যেটা আনছে চোরাই মাল, দস্যুতা বা ছিনতাই করে যেটা আনছে চোরাই মাল, আত্মসাৎ করে যেটা পাইছে চোরাই মাল, বিশ্বাসভঙ্গ করে যেটা আনছে চোরাই মাল। এখন আবার চুরাই লেখেন না, চোরাই। মুখ দিয়ে যাই বলেন না কেন বানান লেখার সময় যেন সঠিক হয়, বুঝছেন? এখন এই চোরাই মালের সংজ্ঞা দিছে 410 ধারায়। কত ধারায়? 410। কয়টি উপায় চোরাই মাল হতে পারে? 5টি। চোরাই মাল যদি কেউ দখলে রাখে শাস্তি 411-তে 3 বছর। কত বছর? 3 বছর। আর চোরাই মালের অভ্যাসগত কারবার করা 413। 413 শাস্তি যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন 10 বছর। এই দুইটা মনে রাখলে হবে। আরেকটা মনে রাখতে হবে 412, ডাকাতি করে যে মালামাল পাওয়া যায়, ডাকাতি করে, এটারে চোরাই মাল বলে না, এটারে বলে ডাকাতি লব্ধ মাল। ডাকাতি করে যা পাওয়া যায় সেটার কি বলে? ডাকাতি লব্ধ মাল। ডাকাতি লব্ধ মাল যদি কেউ গ্রহণ করে 412-তে, 412-তে শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। তাহলে
আপনি চোরের কাছ থেকে কিনছেন চোরাই মাল, আপনি শাস্তি পাবেন 411। ডাকাতের কাছ থেকে কিনছেন ডাকাতির মাল, শাস্তি 412, যাবজ্জীবন বা 10 বছর। আর চোর আইসা আপনার দোকানে রেগুলার অটোর ব্যাটারি দেয়, মোবাইল দেয়, আপনি তাই কিনেন, অভ্যাসগত কারবার করেন, 413-তে যাবজ্জীবন বা 10 বছর। বুঝছেন? এত মনে না থাক, 410 আর 11 জন মনে থাকে। 10-এ হলো চোরাই মাল, আর 11-তে হলো চোরাই মালের দখল। বুঝেছেন? আচ্ছা, এখন ভাই আমাদের যদি আপনারে বলে যে চুরি আর চোরাই মালের পার্থক্য করুন, পারবেন? সংজ্ঞাগত হয়, হয় কিনা? ধারাগত হয়, হয়। উদাহরণগত হয়, ইংরেজি প্রতিশব্দগত হয়, শাস্তিগত হয়, হয় না? তারপরে সম্পত্তি প্রকৃতি, চুরির ক্ষেত্রে অস্থাবর, চোরাই মাল স্থাবর অস্থাবর। ও ভাই, এখন বলতে পারেন স্যার চোরাই মাল স্থাবর অস্থাবর বই কেমনে? দস্যুতা তো স্থাবর অস্থাবর উভয়, তাহলে চোরাই মালও তো স্থাবর অস্থাবর উভয়, বিশ্বাসভঙ্গ তো স্থাবর অস্থাবর উভয়, তাহলে বিশ্বাসভঙ্গ করে যা আমি পাইতেছি ওটাও তো চোরাই মাল। বুঝছেন? তাহলে 5-6টা কিন্তু ইজিলি হয়ে যায়, এবং পার্থক্য কিন্তু আপনার যে মিলায় মিলায় আসবে তা না। হেলালের সাথে ওই আমেরিকান নাগরিকের পার্থক্য আসতে পারে, হেলালের সাথে যে লালনেরই আসবে এমন কোনো কথা নাই। তাহলে পার্থক্য আমার জানতে হবে একটার সাথে আর একটা। যদি আপনি ওইটার সম্পর্কে বিস্তারিত জানেন, ওটার শাস্তি জানেন, তাহলে পার্থক্য করা আমাদের কোনো ব্যাপার না। আর পার্থক্য যে মুখস্থ করেন সে সবচেয়ে বোকা। বুঝতে পারছেন? আচ্ছা, তো চোরাই মাল আমরা পড়লাম, আমরা আসি প্রতারণায়। আচ্ছা, প্রতারণা আমরা জানবো তার আগে একজন জিজ্ঞেস করছেন স্যার 420 ধারাটা একটু বলেন। ইনফিনিক্স X1102, আপনি কে ভাই? আগে আপনার পরিচয় দেন, পরিচয় না দিলে বলবো না কিন্তু। ইনফিনিক্স ভাই আপনি কে? আমারও ইনফিনিক্স আছে, সমস্যা নাই, বলেন। আমি হ্যালো। নাহিয়ান মাহাদি। আচ্ছা আচ্ছা, নাহিয়ান মাহাদি, ধন্যবাদ। নীলফামারী থেকে নাকি? জি জি। ঠিক আছে। আমরা 420 এখনো পড়ি নাই, 420-এর কাছে যাই, তারপরে অলরেডি মানে আমি বলবো। দেখেন, তার আগে আমার জানতে হবে প্রতারণা কি। প্রতারণা হলো এতক্ষণ আমরা যতগুলো অপরাধ করছি এগুলোর চেয়ে একটা আলাদা প্রকৃতির অপরাধ। এতক্ষণ আমরা চুরির ক্ষেত্রে সম্মতি না নিয়ে নিছে, চাঁদাবাজির ক্ষেত্রে দূরবর্তী ভয় দেখাইছে, দস্যুতার ক্ষেত্রে তাৎক্ষণিক ভয় দেখাইছে, আত্মসাতের ক্ষেত্রে কখনো অনুমতি ছিল কখনো অনুমতি নাই, বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করে নিয়ে নিছে। কিন্তু প্রতারণার ক্ষেত্রে ছলনা বা তঞ্চকতা থাকবে। ছলনা বা তঞ্চকতা কি? ছলনা বা তঞ্চকতা মানে হলো যা না সেটা বুঝাইয়া তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া। আমি বললাম যে আমারে 5 লাখ টাকা দেন, আপনাদের লিখিত পাস হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি লিখিত পাশের কোনো পাস করানোর কোনো ক্ষমতা তো আমার নাই। এটা হচ্ছে কি? প্রতারণা। প্রতারণা। আমাদের পূর্ণরে দেখেন, পূর্ণরে এক লোক এসে বললো যে 5,000 টাকার ফাইল, এটা তুমি কিনলেই 1 মাসের মধ্যে তোমার চুল গজাবে। এখন পূর্ণ তো আশায় কিনছে, মাথায় চুল বাকি যা ছিল ওই করাও ফাঁকা হয়ে গেছে। এটাই হয়েছে কি? প্রতারণা। মানে যা না সেটা বুঝাইয়া তারে কোনো কিছু করতে বাধ্য করা বা কোনো কিছু করা থেকে কি রাখা, বিরত রাখা। এবং মজার বিষয় কি, আমাদের বাঙালিদের সাথে সত্য কথা বললে কাজ হয় না, প্রতারণা করলে এরা ওই কাজটা করে ভালো। ধরেন আপনাদের অধিকাংশের কোর্স ফি পরিশোধিত, 2-1 জনের বাদ আছে, আপনাদের আমি বারবার বলার পরও দেন না। কিন্তু আমি যদি আপনাদের গোপনে প্রস্তাব দিতাম যে টাকা লাগবে 2 লাখ করে, তাড়াতাড়ি দাও, সবাই পাস করে যাবা, এই টাকাটা 2 লাখ টাকাটা আমি সবার আগে পাইতাম। আপনি মানেন বা না মানেন, দরকার হলে আপনি সুদে আনতেন, আইনে এই টাকা আমারে দিতেন। তা আমাদের ভালো বুদ্ধির চেয়ে খারাপ বুদ্ধি মাথায় ঢোকে বেশি, এবং পরে আবার ওই টাকা নিয়েই টেনশন হইতো, যে এক হলো পাশের টেনশন আর এক হলো টাকার টেনশন। আচ্ছা, তো এমনি বোঝানোর খাতিরে বলা, প্রতারণার ক্ষেত্রে কি থাকে বলেন? ছলনা। ছলনা থাকে। অসাধুতা তো থাকেই, ছলনাও থাকে। প্রতারণার সংজ্ঞা দিছে 415 ধারায়, আর প্রতারণার শাস্তি বলছে 417 ধারায়, 1 বছর, যে কোনো বর্ণনার 1 বছর। ছদ্মবেশে প্রতারণা 416 ধারা, সংজ্ঞা
416 চিটিং বাই পার্সোনেশন 416 এইগুলো খুলে দেন, তাহলে বাতাস আসবে, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি নেই, গরম হয়ে যাচ্ছে। দেখেন এই আপনারা যারা অনলাইনে ক্লাস করেন, আপনারা তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, আমরা একটু অপ্রাসঙ্গিক কথা বলি। আপনাদের ইলেকট্রিসিটি কি থাকতেছে অন্যান্য জায়গায়? কেমন লোডশেডিং হচ্ছে একটু জানান তো। না স্যার, একই অবস্থা, সারাদিনে অনেকবার যায়। স্যার পাবনাতে সারাদিনই নাই। এইদিকে ঢাকাতে মোটামুটি আমাদের ঢাকাতে একটু ঠিকই আছে মনে হয় স্যার। স্যার আমি ঢাকাতে শেওড়াপাড়াতে থাকি স্যার। এখানে স্যার 8-10 দিন পর একবার যায়, তাও 1 মিনিটের জন্য। এখানে যায় না, লোডশেডিং নেই। আপনারা তো ঢাকার বাসিন্দা, ঢাকায় লোডশেডিং কম হয়, কিন্তু না স্যার, আমাদের এই জায়গায় অন্য জায়গাতে মোটামুটি হয় স্যার, কিন্তু এই শেওড়াপাড়াতে বা এই স্যার, আগারগাঁও এই সাইডটা হয় না স্যার। জি সিলেটের স্যার, কথাই বললেন না। পুরোনো জায়গায় অনেক হয় স্যার, পুরোনো জায়গায় অনেক হয়, কিন্তু আমাদের এদিকে একটু মোটামুটি ঠিক আছে। এক ঘন্টা ফ্রি অনেক পরে এক ঘন্টা দিয়ে। যাক, আপনারা যে যেখানে আছেন ধৈর্য ধারণ করেন। আমরা আশা করি দেশ স্বাভাবিক হবে। আমাদের লোডশেডিং টোডশেডিং গ্যাসের যে সমস্যা আছে সব যাতে দ্রুত সলভ হয়ে যায়, আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দিক। আসেন আমরা পড়াই ফিরি। আমাদের খান ল একাডেমিতে কিন্তু লোডশেডিং আপনারা টের পাচ্ছেন না। আচ্ছা আসেন দেখেন তো আমরা স্যার, আপনার তো চলে আসি। IPS আছে স্যার। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের জন্য আইপিএস আছে। জি স্যার, এই জন্য তো স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন আচ্ছা, আমরা চলে আসি। প্রতারণা পড়লাম, চিটিং বাই পার্সোনেশন, ছদ্মবেশে প্রতারণা, এটা আছে 416 দ্বারা। 416 দ্বারা ছদ্মবেশে প্রতারণা অর্থ হলো যে আপনি যে কোনো ব্যক্তি ছদ্মবেশ ধারণ করতে পারেন, জীবিত, মৃত, কাল্পনিক। আপনি যদি এসে বলেন যে আমি মঙ্গল গ্রহের অমুক, এই পরিচয় দিয়ে একজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছেন যে তোমার মঙ্গলে নিয়ে যাবো, চলো। বাঙালি তো, শুধু বাঙালি না, আপনি আমেরিকান একটা প্রতিষ্ঠান আছে, ওরা চাঁদের জায়গায় বেচে। চাঁদে তুই জীবনে গেছিস? ও তো জীবনে যায়নি, আর যে ওর কাছ থেকে কেনে তারও কি পরিমাণ টাকা, বুঝছেন? তাহলে আমরা তো চাঁদের জায়গা জমি বিক্রি করতে পারলাম না। আমরা ধরেন গ্রহ উন্নতটা দেখেন, এটা বেচা টেচা যায় কিনা। আচ্ছা আচ্ছা, দেখেন এখন দেখা গেল আমাদের মধ্যে জায়গা যারা আছেন, আপনারা একটু অদ্ভুত চুলের কাটিং দিয়ে বললেন যে আমি বৃহস্পতি গ্রহ থেকে আসছি, বৃহস্পতি গ্রহের জমি বিক্রি করা শুরু করছি। তাহলে আপনি এই জায়গায় কি করছেন? ছদ্মবেশে প্রতারণা। এই ছদ্মবেশে প্রতারণা সংজ্ঞা হলো 416, শাস্তি হলো 419, শাস্তি 3 বছর। আপনারা দেখি বলেন, উত্তর করেন। এই ছদ্মবেশে প্রতারণার মতো আর একটা ধারা আমরা আজকেই পড়ছি। কত ধারা বলেন? কত ধারা বলেন? 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই আমাদের অফলাইনেই বলেন, এই বিকাশ দেন, বিকাশ সাপ, বিকাশ বলেন 170 আর 419-এর মধ্যে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? বিকাশ নেন, মাইক্রোফোন নেন। 170 ধারা আর 419 ধারার মধ্যে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? 470 দ্বারা হচ্ছে 170। 170 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারী যদি কোনো ছলনা করে, প্রতারণা। বলেন বলেন, বলে যান, ভুল হোক সঠিক হোক বলতে থাকেন। আর আর এটা হচ্ছে হলো মানে সাধারণ ব্যক্তি। এই এই রাকিদুল পিপাস ভাই নিতেন, পিপাস ভাই, পিপাস ভাই বলেন। স্যার 170-এ হচ্ছে যে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তার পরিচয় দিয়ে ওই প্রতারণাটা করতে হবে, ঠিক আছে? আর ভুল হয়েছে। এইটা হলো ওইটা। আর আপনার যেটা হলো এটা হলো কত? 419, এটা মানে প্রতারণা করবে 116। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। লুৎফর সাহেব বলেন, অনেকক্ষণ বইটই দেখছেন, এতক্ষণে বের করে ফেলা, বের করে ফেলানোর কথা। লুৎফর সাহেব বলেন, বলেন। আরে পারবেন নেন। এই 170 ধারাটা ছদ্মবেশ ধারণ করতে হবে শুধু সরকারি কর্মকর্তা, আর ওই জায়গায় শাস্তি 2 বছর। আর 419-এ যে শাস্তি, এটা যে কোনো ব্যক্তি ছদ্মবেশ ধারণ করতে পারেন, সরকারি, বেসরকারি, কাল্পনিক, তারপরে ভিন গ্রহের অধিবাসী, যে কোনো কিছু ছদ্মবেশ ধারণ করতে পারেন। বলেন তো কোনটার পরিধি বেশি?
419। ধন্যবাদ। এখন আমাদের একজন জিজ্ঞেস করছেন স্যার 420 ধারায় কি আছে? 420 ধারা আছে প্রতারণা কইরা মূল্যবান জামানত টাকা পয়সা এগুলো নিয়ে নিছেন, মানে ওখানে প্রতারণাও আছে আর প্রতারণা করে মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিছেন। শুধু প্রতারণা শাস্তি 417, আর প্রতারণা কইরা মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা নিয়ে নিছেন 420। ওই যে বিদেশে যাওয়ার কথা বইলা টাকা নিছেন, বিদেশে জীবনেও পাঠাইতে পারেন নাই, এটা হলো 420। বুঝছেন? বার কাউন্সিল পাস করানোর কথা বলে টাকা নিছি 5 লাখ কিন্তু পাস করাইতে পারে না, এটা হলো 420। 420-এর শাস্তি 7 বছর, বাট এটা জামিনযোগ্য। বুঝছেন? শাস্তি 7 বছর, বাট কি জামিনযোগ্য। যে প্রতারণায় আছে হলো আপনার স্থাবর ও অস্থাবর সম্পত্তি। হ্যাঁ, তো এই জায়গাও তো মূল্যবান সম্পত্তি, এইটার ভিতরে পার্থক্যটা কি হবে? ধন্যবাদ। আপনি পার্থক্যটা হলো যখন প্রতারণাটা একটু গুরুতর আকারে হচ্ছে, টাকা পয়সা অনেক নিছেন, টাকা পয়সা নিয়ে নিছেন, তখন হলো 420। কিন্তু পূর্ণরে ওই যে 5,000 টাকার ফাইল দিয়ে পূর্ণর যে ক্ষতি হলো এটা হলো 417। গুরুতর। বুঝতে পারছেন? প্রতারণা করে যদি মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নেয় তাহলে হলো 420, আর প্রতারণা করছে বটে বাট মূল্যবান টাকা পয়সা এগুলো নেওয়ার সুযোগ হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে হলো 417। 49 নাম্বার পেজটা বের করেন, 49 নাম্বার পেজ। এক বছর আচ্ছা, এই শুনেন, এখানে 418 ধারায় যেটা, 418 ধারায় হলো যে একবার এই বিজিএস পরীক্ষায় প্রশ্নটা আসছিল, সো এটা আপনারা একটু দেখে যাবেন। এটা যদি আমি একটু পড়ি, দেখেন, কোন লাভ না করলেও ABCD এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ জমাট টাকা হতে ডিভিডেন্ড বা ব্যবসার লভ্যাংশ প্রদান করে জমাদানকারীদের বেআইনিভাবে ক্ষতি সাধন করে পরিচালকগণের দায়িত্ব আলোচনা করুন। ধরেন ব্যাংকে যারা থাকে তারা যখন, ধরেন ব্যাংকে যারা পরিচালকগণ, এরা এই লভ্যাংশ পাবে কখন? যদি ব্যাংক থেকে লাভ হয়। কিন্তু যারা এই যে টাকা পয়সা জমা রাখছে, ব্যাংক থেকে লাভ হয় নাই, এই টাকার অংশ থেকে কিন্তু লভ্যাংশ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি এখানে তার স্বার্থ রক্ষার্থে দায়িত্বপ্রাপ্ত হয়ে আছেন। ব্যাংকে টাকা রাখছেন মানে কি, আপনার টাকা ওই জায়গা, তারা যাতে কোনো টাকার কোনো ক্ষয়ক্ষতি না হয় এই দায়িত্ব নিয়েই রাখছে। কিন্তু তারা করছে কি, পদ্মা ব্যাংকের পরিচালকগণ ব্যাংক থেকে কোনো লাভ হয় না, কিন্তু তারপরও যে পরিচালক অন্যান্য লভ্যাংশ বিভিন্ন জনের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে তারা কোনো অপরাধ করছে কিনা? তারা অপরাধ করছে দণ্ডবিধি 418 ধারার অপরাধ। কত ধারা? 418 ধারায়। 418 ধারায় বলছে যে আপনার, আপনি যদি কারো স্বার্থ রক্ষার দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি এমন কোনো কার্য করেন যাতে তার স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবেন? 418 ধারায়। ওই যে তার যে ব্যাংকে যে টাকা, তার টাকার স্বার্থ রক্ষার দায়িত্বে আপনি ছিলেন না, কিন্তু আপনি এমন একটা কাজ করছেন যাতে তার স্বার্থ কি হয়েছে? ক্ষুণ্ণ হয়েছে, তাহলে আপনি অপরাধ করছেন কত ধারায়? 418 ধারায়। এবং এটা কিন্তু ওই যে আপনার 420-এও পড়ে না, 417-তেও পড়ে না। সো ডিভাইডেন্ড যেটা, এটা উদাহরণ দিয়ে মনে রাখেন এই 418 ধারাটা। স্যার ওরা কি ওই যে টাকাটা জমা সংক্রান্ত বলে, যে টাকাটা জমা রাখছিল, টাকা কি ওরা ওই জায়গায় টেনেছে, না যে টাকাটা রাখছিল যে লাভটা হয়েছিল সেই টাকাতে ওরা ওই ইয়েলাটা আনছে? আপনি 5 লাখ টাকা জমা রাখছেন, জি স্যার। ইসলামী ব্যাংকের ধরেন এই পদ্মা ব্যাংকের 100 জন গ্রাহক আছে, তারা বিভিন্ন টাকা রাখছে। এই টাকা থেকে ব্যাংকের নিয়ম কি, যদি এই টাকা থেকে লাভ হয় তাহলে লভ্যাংশ বাটোয়ারা করা হবে, কিন্তু তাদের কোনো লাভ হয় নাই, ওই জমা টাকা থেকেই লভ্যাংশ নিয়ে নিছে। বুঝতেছি। বুঝতে পারছেন?
পারবেন না ইনশাল্লাহ? পারবেন? এই জায়গার সমস্যামূলক প্রশ্নগুলো একটু বুঝে বুঝে দেখে দেন। আমি বলি না যে এই জায়গা থেকে কমেন্ট পড়বে, আমরা এই জায়গা থেকে কি নিয়ে যাব, দেখে দেবো, ধারণা নিয়ে যাবো, যাতে ওই জায়গায় বসে লিখতে পারি দুই চার কথা। কোনো প্রশ্ন আছে কিনা? ভাই এই একজন বলতেছে ওনার, এই উত্তর দেন একজন দেখি, হেলাল দেন। 415 আর 16 পার্থক্য তো হেলাল, না পারলে করে ফেলবো লাল। কিন্তু হেলাল বলেন 415 আর 416 পার্থক্য কি? উনি জিজ্ঞেস করছে 415 আর 416। স্যার 416 হচ্ছে ছদ্মবেশ স্যার। আমারে না, ওনারে বুঝান। 415 তো হচ্ছে নর্মাল প্রতারণা স্যার। ওনারে বুঝ দিতে হবে, বলেন বলেন বুঝ দেন। এই এই লুৎফুন্নারে দেন, দেন ওনারে দেন, দেন। বলেন বলেন লুৎফুন্নার বলেন 415 ধারায় বলেন। এই কথা বলেন না, উনি উত্তর দিক বলেন। 15 তো হচ্ছে সাধারণভাবে প্রতারণা। এই ক্ষেত্রে কারো নাম নিয়ে মানে অন্য কারো পরিচয় নিয়ে যে আমি অমুক এরকম কিছু বলা লাগবে না, শুধু কোন একটা বিষয় নিয়ে ভুল বর্ণনা দিয়ে বা ছলনা করে প্রতারণা করবে। আর ওই ক্ষেত্রে হচ্ছে অন্য কারো পরিচয়ে প্রতারণাটা করবে। ধন্যবাদ। 415 হলো শুধু প্রতারণার সংজ্ঞা। ওই যে সেলসম্যান আইসা পূর্ণরে 5000 টাকার ফাইল দিয়ে চলে গেছে, ও আসলেই সেলসম্যান অমুক কোম্পানির, কিন্তু এই জায়গা পূর্ণর কোনো কাজ হয় না, এটা হলো 415 সংজ্ঞায়িত। আর ও ওই কোম্পানিতে চাকরি করে না, কিন্তু ও বলতেছে যে আমি স্কয়ার কোম্পানিতে চাকরি করি, এই যে ভালো ঔষধ এটা আমার কাছ থেকে রাখো, রাখলে তোমার একেবারে কুদ্দুস বয়াতির মতো চুল হয়ে যাবে। এটা হলো 416। এ জায়গা কি ছদ্মবেশে প্রতারণা, বা সে একটা দোকানে যেয়ে বলতেছে যে আমি বিসিএস ক্যাডার, আমার এই যে আমার কার্ডটা আনতে পারি নাই, আমার এই তাড়াতাড়ি স্বপ্ন থেকে বলতেছে এই জিনিসপত্র দাও, আমি কালকে এসে দিয়ে দেবো, বাট আসলে তো সে বিসিএস ক্যাডার না। এটা হলো 416, বুঝছেন? আরো যদি আপনারে বুঝাই, সকল 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 416ই 415, কিন্তু সকল 415ই 416 না। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 14 নম্বর প্রশ্ন। দেখেন, এই শুনেন, এই কথা বললেন না। দেখেন আমরা এখানে আমাদের 14 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। অপরাধমূলক বল প্রয়োগ আর শারীরিক আঘাত। অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? আমাদের ইন্টারনেটে কি চলে গেছিল? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, শুনতে পাচ্ছি স্যার। অপরাধমূলক বল প্রয়োগ ক্রিমিনাল ফোর্স, আর একটা হচ্ছে শারীরিক আঘাত অ্যাসল্ট। দেখেন, যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বল মানে আরেকজন ব্যক্তির গতি পরিবর্তন করে, গতিশীল করে বা গতিরোধ করে, ধরেন শওকত আলম সাহেব এমন একটা কাজ করেছে যে কাজের দরুন
প্রভাসের গতি পরিবর্তন হয়েছে, সে হাঁটতেছিল একদিক দিয়ে, শওকত আলমের কারণে হাঁটতেছে আরেক দিক দিয়ে। গতিরোধ করছে শওকত আলম সাহেবের কারণে, প্রভাস হাঁটা থামাই দিছে। আর গতিশীল করছে, থামানো ছিল শওকত আলমের ভয়ে দৌড়ানো শুরু করছে। তাহলে এটারে বলে হচ্ছে ফোর্স। কি বলেন? ফোর্স। এখন এই যে ফোর্সটা, এটা যদি খারাপ উদ্দেশ্যে করে, মানে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে করে, তখন সেটাকে বলে ক্রিমিনাল ফোর্স। অর্থাৎ একজন একটা গাড়ি নিয়ে আসতেছিল, তারে আপনি থামাই দিছেন, গতিরোধ করছেন, এটারে হয়ে গেছে খারাপ। থামাইছেন কেন? চিন্তার উদ্দেশ্যে বা ভয় দেখানোর উদ্দেশ্যে, তখনই এটা হয়ে গেছে ক্রিমিনাল ফোর্স। একজন ব্যক্তি নদীর ঘাটে সে ওই নৌকা বাঁধা অবস্থায় ছিল, সে ভেতরে বসে আছে, আপনি নৌকার বাঁধন খুলে দিচ্ছেন তারে ভয় দেখানোর উদ্দেশ্যে, যাতে নদীর স্রোতে ওই নৌকা চলে যায়, সে যাতে ভয় পায়। গতিশীল করছেন, কি হয়েছে? ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্স। তাহলে ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিছে 350 ধারা। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গতিশীল করে, গতিরোধ করে বা গতি পরিবর্তন করে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, এবং এই যে গতিশীল, গতিরোধ বা গতি পরিবর্তন করলো, এটা নিজের দৈহিক শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে। দৈহিক শক্তি মানে হলো আমি খুলে দিছি, বস্তু মানে হলো আমি দেখা গেলো যে ছুরি দিয়ে কেটে দিছি বা কোনো বাঁশ দিয়ে তারে বাড়ি দিছি, এটা হলো বস্তু। আর প্রাণী মানে হলো আমার কুকুর ছিল, কুকুর দিয়ে ভয় দেখাইছি, দৌড়াইয়া চলে গেছে, এটা হলো প্রাণী। তখন এটারে কি বলে বলেন? ক্রিমিনাল ফোর্স। তো এই ক্রিমিনাল ফোর্সটা 350-এ সংজ্ঞায়িত করছে, আর শাস্তি হলো 352। আর ক্রিমিনাল ফোর্সের পরে অ্যাসল্ট। অ্যাসল্টের দেখেন, অ্যাসল্টের বাংলা এক বাংলা আছে আক্রমণ। কখনো কখনো পরীক্ষায় অ্যাসল্টে, বিজিএস পরীক্ষায় কখনো কখনো অ্যাসল্টের আছে শারীরিক আঘাত। শারীরিক আঘাত, এই যে প্রশ্নে আছে শারীরিক আঘাত, শুধু আঘাত বললে হার্ট, HURT 319। আর শারীরিক আঘাত বললে কি? অ্যাসল্ট। এখন অ্যাসল্টটা আসলে কারে বলে? অ্যাসল্ট হলো যখন কোনো ব্যক্তি ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নিছে, এখনো ক্রিমিনাল ফোর্সটা কি করে নাই, তখন এটা বলে অ্যাসল্ট। কিভাবে? আপনি একটা বাঁশ দিয়ে ওই একজনের ভয় দেখাইছেন যে এখান থেকে চলে যাও, নাহলে তোমার খবর আছে, এবং সে চলে গেছে, এটা হলো ক্রিমিনাল ফোর্স। আর কেবল বা সাথে নিয়ে মুখ দিয়ে বলতেছেন না গেলে কিন্তু বাড়ি দিবানি, এটা হলো অ্যাসল্ট। বাড়ি দিয়ে ফেললে ক্রিমিনাল ফোর্স। আর আঘাত এখনো করেন নাই, অ্যাসল্ট। ভয় দেখানোর উদ্দেশ্যে নোঙর ওই ছেড়ে দিছেন, যে দড়ি ছিল নৌকার, খুলে দিছেন, বাঁধন খুলে দিছেন, এবং নৌকা নদীর মাঝ বরাবর চলে গেছে, এটা হলো ক্রিমিনাল ফোর্স। আর বলতেছেন যে সময় থাকতে টাকা পয়সা যা আছে দাও, নাহলে কিন্তু ওই বাঁধন খুলে দিব, এটা হলো কি? অ্যাসল্ট বা শারীরিক আঘাত। এখন যদিও এই জায়গায় বলতেছে শারীরিক আঘাত, বা শারীরিক আঘাত কিন্তু এখনো হয় নাই। আচ্ছা, তো এই অ্যাসল্টের সংজ্ঞা দিছে 351, আর ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিছে 350। বাট মজার বিষয় হলো অ্যাসল্ট এন্ড ক্রিমিনাল ফোর্সের শাস্তি দিছে 352-তে। শাস্তি দিছে 352-তে, অর্থাৎ শাস্তি আলাদা আলাদা না, অ্যাসল্টেরও যে সাজা, ক্রিমিনাল ফোর্সেরও কি সেই সাজা। তো তাহলে আপনি এইভাবে যদি বলেন, যদি আপনার পরীক্ষায় পার্থক্য চলে আসলো যে অপরাধমূলক বল প্রয়োগ আর শারীরিক আঘাত বা আক্রমণের পার্থক্য লেখো, তো তাহলে সংজ্ঞা দিবেন যে যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো গতি পরিবর্তন করে, গতিশীল করে বা গতিরোধ করে, তখন সেটারে বলে ক্রিমিনাল ফোর্স। আর যদি ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নেয়, সেটারে বলে কি? অ্যাসল্ট। সংজ্ঞা গেল। ধারা, এটার সংজ্ঞা দিচ্ছে 350, এটার সংজ্ঞা দিচ্ছে 351, নাকি? উদাহরণ, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। তারপরে আপনি ওই অ্যাসল্টের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, যে এটার ইংলিশ আইনে অ্যাসল্ট, ইংলিশ আইনে ক্রিমিনাল ফোর্সে বলে ব্যাটারি, কিন্তু অ্যাসল্টের ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই। অপরাধমূলক বল প্রয়োগে ইংরেজিতে বলে ক্রিমিনাল ফোর্স, অপরদিকে আক্রমণে বলে কি? অ্যাসল্ট। এরকম অনেকগুলো। শাস্তিগত এখানে হয় না, শাস্তিগত হয় না, কারণ দুইটার শাস্তি এক। তো এখানে অনেকগুলা হয়, লিখে ফেলবেন। 5টা হয়, 5টা তো যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য হয়, 5টার বেশিও হয়ে থাকে আর কি। তবে এখানে একটা কথা মনে রাখেন,
শুধুমাত্র মুখের কথা অ্যাসল্ট হবে না। আপনি যদি কাউরে বলেন যে এই এখান থেকে যা, নাহলে কিন্তু থাপড়ায় দাঁত ফেলাই দিব, শুধু মুখ দিয়ে বলছেন হবে না, মুখের সাথে সাথে অঙ্গভঙ্গিও দরকার, তখনই সেটা হবে কি অ্যাসল্ট। এই মাইক্রোফোন দেন আমাদের রাকিবুল সাহেবের মাইক্রোফোন। আপনারা সামনে ইনশাল্লাহ আমাদের সকল স্টুডেন্টের সামনে মাইক্রোফোন থাকবে, দেন আমাদের ওই সংসদ ভবনে সকল স্টুডেন্টের সামনে মাইক্রোফোন। সিনেট ভবনে কেউ গেছেন ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গা, ওই ভবনে সবার সামনে মাইক্রোফোন। বলেন, আপনি বলেন। স্যার, যখন হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেট আসে তখন অ্যাসল্ট লেখা থাকে, তো সেই অ্যাসল্ট দিয়ে সাধারণত আমরা আঘাতকেই বুঝি, কিন্তু এই 351 ধারায় যে অ্যাসল্ট, মেডিকেলের টার্ম, ওই অ্যাসল্টের সাথে এই অ্যাসল্ট মিলানো যাবে না। বুঝতে পারছেন? এখানের যে অ্যাসল্ট, এটার অর্থ এটাই যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটার কি নিছে, উদ্যোগ নিচ্ছে। উদ্যোগ নিছে। আচ্ছা, এখন এখানে ওই চুরির মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে, সেটা হলো নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা? যায়। এবং একই ব্যক্তিকে চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য শাস্তি দেওয়া যাবে কিনা? যাবে না। যে ব্যক্তি মোবাইল চুরি করতে তার কাছ থেকেই যদি ওই মোবাইল উদ্ধার হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে শুধু চুরি, চোরাই মালের হবে না, কারণ এটা উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে চুরি করতে তার কাছ থেকেই তো চোরাই মাল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। বুঝছেন? যে ডাকাতি করছে তার কাছ থেকে যদি ডাকাতি লব্ধ মাল উদ্ধার করে, তাহলে তার বিরুদ্ধে শুধু ডাকাতির অপরাধ হবে 395, 412 তার বিরুদ্ধে আসবে না। একটু চলে আসেন 54 নাম্বার পেজে। আর এই জায়গায় যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে দেন। এই জায়গা আমি বের করি নাই, বাট একটা সমস্যামূলক প্রশ্ন আছে যে দুইজন ব্যক্তি পার্টনারশিপ ব্যবসা করে, তো এক পার্টনার তার হিসাব দেয় নাই, এই কারণে সে 406, 420 মামলা করছে। তো এই ক্ষেত্রে 406, 420 উপাদান নাই, এই জায়গা ক্রিমিনাল বেস ট্রাস্টও হয় নাই, প্রতারণাও হয় না। উচ্চ আদালতের নজির আছে যে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যদি একজন হিসাব না দেয়, এটা বিশ্বাসভঙ্গ হয় না, এটা প্রতারণাও হয় না। তাহলে যে আসামির বিরুদ্ধে মামলা করছে তার প্রতিকার কি? তার প্রতিকার হলো 561A তে কোয়াশমেন্টের আবেদন করা হাইকোর্টে, যে এই মামলা তোমার বিরুদ্ধে হয়ই না, সো এই মামলা কি করা হোক, বাতিল করা হোক। বুঝছেন? আল্লাহর রহমতে এমন কিছু আসবে না যা আপনি পারবেন না, শুধু আপনার নার্ভ ধরে রাখতে হবে, মানে টেনসড হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। আপনি ওই মনে রাখবেন যে আমার হারানোর কিছু নাই, যা যা হারানোর ছিল সব হারাই আসছে, আজকে সব খালি পাওয়ার। ঠিক আছে? এজন্য যখন ভয় করবেন তখন ওই জিনিসটার ভিতরে আপনার ভয়ের কারণে আরো জিনিসটা খারাপ হয়ে যাবে। তো এজন্য ওখানে এনজয় করতে হবে গিয়ে যে আমি সব পারি, আমি একজন আইন বিশেষজ্ঞ, ডাক্তার কামাল হোসেনের পরেই আমি, আমার যত অভিমত আছে আজকে এই খাতায় দিয়ে দেবো। আচ্ছা দেখেন, তো এখানে আমাদের দণ্ডবিধির 63 ধারায় কি আছে, যদি কখনো চলে আসে যে কিছু কিছু ধারায় অপরাধের ক্ষেত্রে জরিমানার কথা বলা নাই, অধিকাংশ জায়গায় বলা নাই, কিছু কিছু জায়গায় বরং বলা আছে, অধিকাংশ জায়গায় বলা আছে যে এত বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়। তাহলে জরিমানাটা কি হবে? আমাদের দণ্ডবিধি 63 ধারায় বলছে যদি কোথাও জরিমানা সুনির্দিষ্ট পরিমাণ না থাকে তাহলে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। এইটুকুই মনে রেখে আমাদের এখানে এই 16 নাম্বার প্রশ্ন আপনাদের টোটাল পড়ার দরকার নাই, এটা বাদ দরকার নাই এখানে। হ্যাঁ, তো আর আমাদের যতটুকু আছে আগামীকাল আসেন, আগামীকাল আমাদের তো পরীক্ষা আছে, আপনাদের মনে আছে আগামীকাল কি পরীক্ষা বলেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন। অনেকে সুনির্দিষ্ট বানান পারেন না, দয় রি লেখেন, বাট দয় রেপ রশ্মি নাকি সুনির্দিষ্ট।
আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা দণ্ডবিধি শেষ করব প্লাস দেওয়ানি ধরবো, বুঝছেন? তাহলে দণ্ডবিধির সাজেশন যা বললাম মাথায় আছে তো? ৭৬ থেকে ১১৭, ২৯৯ থেকে ৩০৯, আর ৩৭৮ থেকে ৪২০। ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।